ওকে, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েল, আমরা হচ্ছে যে আজকে একটা খুব ইন্টারেস্টিং পড়ায় চলে আসছি। আজকে আমরা অ্যাডভান্স ফিজিক্স হচ্ছে যে একটা ক্লাস করবো এসএসসি ফিজিক্সের। সো আমরা সবাই জানিয়েছি মোরাললেস তোমরা সবাই ইতোমধ্যেই হচ্ছে যে বেসিক জিনিসগুলো পড়ে ফেলেছো, বাট আজকে আমরা হচ্ছে যে নতুন জিনিসপত্র হচ্ছে যে পড়া স্টার্ট করব। সো নতুন জিনিসপত্র হচ্ছে পড়া শুরু করি, চলো কিভাবে কি করা যায়। সো তার আগে আমি একটু লাইভগুলো শেয়ার করে দিচ্ছি। সো আমি একটু গ্রুপগুলোতে শেয়ার করে দিয়ে নিই, তারপর হচ্ছে যে আমরা ক্লাস স্টার্ট করি। মিনওয়াইল আপনারা সবাই যারা যারা হচ্ছে আছেন অবশ্যই হচ্ছে যে লাইভে জয়েন করে ফেলেন, বিকজ আজকে একটা খুব ইন্টারেস্টিং ক্লাস করবো। আমরা আমরা হচ্ছে আজকে একটা কলেজ অ্যাডমিশন অ্যাডভান্স ক্লাস করবো। সো ইটস গানা বি ফান আর কি। ওকে, সবাই চলে আসছে। আজকে অ্যাডভান্স কলেজ অ্যাডমিশন ক্লাসটা মজা হবে আশা করি, গান বি ফান। আমি অনেক এক্সাইটেড বিকজ আমি আসলে হচ্ছে যে উল্টাপাল্টা জিনিস পড়ে তো খুব ভালো লাগে। আমি জানি আমি একটু উইয়ার্ড টাইপের মানুষ, ইটস জাস্ট কি আর করার, দ্যাটস জাস্ট হু আই অ্যাম। উল্টাপাল্টা জিনিসপত্র পড়তে আমার খুব মজা লাগে, so আমি এখন সেটাই করবো আশা করতেছি। ওকে, আমি হচ্ছে যে এটা কোথায় গেলাম আমি, আয় হায় হায় ভুলে দিছি এটার পোস্ট। ওকে, আর হচ্ছে নিয়ে এসেছি। ওকে, সবাইকে জয়েন টয়েন করে ফেলছি আমরা। ওকে, সবাই হচ্ছে যে আই গেস জয়েন করে ফেলছে, দ্যাটস প্রিটি নাইস। প্রিটি নাইস হলে আমরা হচ্ছে চলো আগাই। ঠিক আছে, সো আমরা লাস্ট ক্লাসে কি কি পড়েছি আগে আগে সেটা একটা ওভারভিউ দিয়ে নিই, দেন হচ্ছে আমরা ইভেনচুয়ালি বাকি জিনিসগুলোতে চলে যাব। এবং আমাদের এন্টায়ার হচ্ছে যে আজকে যেহেতু কোর্সের মানে লাস্ট হচ্ছে ফ্রি ক্লাস, সো আমরা একটু জাস্ট ওভারঅল জিনিসগুলো জানাই দিই আপনাদেরকে যে কোর্স সম্পর্কে, যেন হচ্ছে আপনারা পরবর্তী ডিসিশন নিয়ে ইজিলি ভর্তি হতে পারেন। সো কমেন্ট সেকশনগুলো আমি হচ্ছে যে অবশ্যই চেক রাখছি। আপনাদের হচ্ছে যে কমেন্ট সেকশনে যা যা কোয়েশ্চেন কোর্স রিলেটেড বা ওভারঅল ক্লাস রিলেটেড আপনারা অবশ্যই আমাকে নির্দ্বিধায় জিজ্ঞেস করে ফেলেন। আসেন, প্রথমত আমাদের হচ্ছে যে ফার্স্ট অফ অল আমরা লাস্ট ক্লাসে আমরা একটা হচ্ছে যে আমরা এটার উপর দুইটা ক্লাস অলরেডি করে ফেলেছি। একটা ওয়ান শট ক্লাস হয়েছে, একটা বোর্ড সিকিউ সলভিং ক্লাস হয়েছে। ওয়ান শট ক্লাসের মধ্যে আমরা মোটামুটি 2 ঘন্টার মধ্যে একটা হিউজ অ্যামাউন্ট অফ কন্টেন্ট কিন্তু কভার করেছি। তোমরা খেয়াল করে দেখবা এখানে বিশাল সুন্দর করে আমি স্লাইডটা দিয়ে দিয়েছি। বাই দ্য ওয়ে, এই ক্লাসের টোটাল স্লাইডটা অর্থাৎ ওয়ান শট ক্লাসের স্লাইড, সিকিউ সলভিং স্লাইড এবং হচ্ছে যে ওইদিকে একই সাথে কলেজ অ্যাডমিশনে যা যা আছে পড়াবো, টোটাল স্লাইডটা আমি হচ্ছে যে অবশ্যই পোস্ট করে দিব একটা পিডিএফ এর ড্রাইভ লিঙ্ক আকারে, যেন তোমরা সবাই দেখে নিতে পারো যে আসলে আমরা কিভাবে পড়ার চেষ্টা করছি। এবং সেখানে দেখো ঘুরায় ফিরে সব কিছু আমি দিয়ে দিয়েছি, যা যা পড়ানো সব ম্যাথ কনসেপ্ট উল্টা পাল্টা যা যা জিনিসপত্র পড়ানো হয়ে গেছে। সো ওয়ান শট ক্লাসে মোটামুটি 23টা স্লাইডে ভালো জিনিস কভার করেছে। ওয়ান শট ক্লাসের পরে আমরা হচ্ছে যে সিকিউ সলভিং ক্লাস করেছি, এবং সিকিউ সলভিং ক্লাসের মধ্যে আমরা কিন্তু একই সাথে যেটা করেছে একটা তোমাদের জন্য খুব ভালো একটা জিনিস দিয়ে দিয়েছিলাম আমি, জানি না তোমরা কয়জন সেটা দেখেছো পরে। জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে যত লিস্ট আছে, অর্থাৎ যতগুলো জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন ইম্পর্টেন্ট তোমাদের জন্য আসতে পারে, সেগুলো সব কিন্তু এখানে হচ্ছে সুন্দর মতো দেখিয়ে দেওয়া হয়েছে। এই তোমাদের জ্ঞানমূলক এবং হচ্ছে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন। তাহলে ঘুরায় ফিরে এখানে কিন্তু বেশ ভালো অ্যামাউন্টের জিনিসপত্র আমরা ওভারঅল কভার করে ফেলেছি। সো এটা হচ্ছে যে আশা করি আপনাদের হচ্ছে যে পছন্দ হওয়ার কথা, যে আপনাদের এখানে যা যা জিনিসপত্র পড়িয়েছে। এখন চলে আসি অ্যাবাউট দ্য কোর্স রিলেটেড জিনিসটা আলোচনা শেষ করে আমরা হচ্ছে যে আজকের পড়াশোনায় চলে যাব। সো আমাদের কোর্সের নামটা আপনারা অলরেডি জানেন, সেটা হচ্ছে আমাদের এসএসসি 25-এর কলেজ অ্যাডমিশন প্লাস হচ্ছে যে রিভিশন সলভিং মানে ডিভিশন। তো আমাদের এখানে এইবার আমি যেটা প্ল্যান করেছি ফিজিক্সে, আপনাদের হচ্ছে যে 3 স্টেপ ক্লাস হচ্ছে সানডে মানডে থার্সডে রাত 8টায় হবে। আজকে ক্লাসটা হচ্ছে 9টায়, বিকজ আমাদের ফ্রি উইকের ক্লাসগুলো আমরা রাত 9টায় রেখেছি, ফেসবুকে ট্রাফিক বেশি থাকে। আর এখানে ইংলিশ এবং বাংলা ভার্সন দুইজনের জন্য ক্লাসটা হবে। ক্লাসে আমাদের অ্যাকচুয়াল রেগুলার ফি হচ্ছে 1620 টাকা কোর্সটার, বাট এখন কোর্স ফি হচ্ছে 1300 টাকা। তোমরা 24 নভেম্বর পর্যন্ত এটাতে ভর্তি হতে পারবা। এবং ক্লাসের রুটিনটা দেখো, খুব সিম্পল সিস্টেম। প্রত্যেক সপ্তাহে একটা করে চ্যাপ্টার টার্গেট করা হচ্ছে। প্রথমে ওয়ান শট, তারপর সিকিউ সলিউশন এবং তারপরে অ্যাডভান্স কলেজ অ্যাডমিশন ক্লাস। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক থেকে একদম কলেজ অ্যাডমিশন পর্যন্ত যা যা দরকার সবকিছু অ্যাডভান্স জিনিসপত্র আমরা এখানে পড়িয়ে দিচ্ছি, যেন কোনো স্টুডেন্টকে সাফার করতে না হয়, কোনো স্টুডেন্টের যেন কোনো ধরনের প্রবলেম না থাকে। এটা হচ্ছে আমার মূলত এই কোর্সের উদ্দেশ্য। সো
আশা করি কোর্সের ডিটেলস সম্পর্কে সবাইকে আমি জানাতে পেরেছি। যদি কারো কোর্সে এনরোল করতে হয় আমাদেরকে জাস্ট ইনবক্স করলেই হবে। ইভেন তোমরা আমার ওয়েবসাইটে যেও হচ্ছে যে কোর্স থেকে এনরোল করতে পারবা, ওয়েবসাইটে সব ডিটেল দেওয়া আছে। এবং তোমরা যেহেতুখানি এনরোল করবা তখন তোমাদের প্রিভিয়াস ইয়ারে 24 সালের মানে 24 ব্যাচের যে আর্কাইভ ক্লাসেসগুলো আছে ওগুলোতে তোমরা ডিরেক্টলি অ্যাক্সেস পেয়ে যাবা। সো তোমাদের জন্য ওভারঅল হচ্ছে কারো যদি ইমিডিয়েটলি দরকার হয় কোন একটা চ্যাপ্টার, তোমরা এখান থেকে আর্কাইভ ক্লাসেস থেকে ক্লাসটা করে নিয়েও সুন্দর মতো আগাইতে পারবা। সো এই হচ্ছে ওভারঅল আমাদের কোর্সের ডিটেলস এন্ড স্টাফ। তো চলেন আমরা আজকে হচ্ছে কিছু ইন্টারেস্টিং ম্যাথ সলভিং এ চলে যাই। আজকে আমরা অ্যাডভান্স কলেজ অ্যাডমিশনের ক্লাসটার মধ্যে কিছু ধামাকা হচ্ছে যে ম্যাথটা সলভ করে ফেলি। চলেন আসেন আগায় যাই। আমরা এখান থেকে শুরু করি। এই হচ্ছে আমাদের অ্যাডভান্স কলেজ অ্যাডমিশন ক্লাসের আজকের লেকচার শুরু। লিখে ফেলেন সবাই হেডিং অ্যাডভান্স কলেজ অ্যাডমিশন ক্লাস। অ্যাডভান্স ক্লাসের মধ্যে আমরা একদম ডিরেক্টলি ফর্মুলায় যাব। ফর্মুলায় যাওয়ার পরে হচ্ছে ওটা রিলেটেড যত ধরনের উল্টাপাল্টা ম্যাথ আছে আমরা সেগুলো চলে যাচ্ছি। সো আপনাদের অ্যাডভান্স কলেজ অ্যাডমিশনের ক্লাসের ক্ষেত্রে প্রসেসটা খুবই সিম্পল হবে। যারা যেটা বুঝবেন না আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি মাল্টিপল টাইমস বোঝানোর চেষ্টা করব। এবং আরেকটা যেটা খুবই ইম্পর্টেন্ট টাস্ক, আপনারা যদি হচ্ছে যে কোনো একটা ম্যাথে অবশ্যই ফুল ম্যাথের হচ্ছে সলিউশনটা আমাকে একটু কমেন্টে জানাবেন, ইন্টারাকশনটা ভালো রাখবেন। তাহলে আপনাদের হচ্ছে যে পড়াশোনাটা আসলে কি বুঝতে পারতেছেন কিনা না বুঝতে পারতেছেন সেটা আমি হচ্ছে যে ভালোভাবে ট্র্যাক করতে পারবো। ওকে, আমি একটু আপনাদের কমেন্টের অ্যান্সারগুলো দিয়ে নিই, তারপরে হচ্ছে যে আমি ক্লাসে চলে যাচ্ছি। একটু আমি কমেন্টের অ্যান্সারগুলো পড়ি। কমেন্টগুলো লোড হচ্ছে হঠাৎ করে আমার এখানে, ওয়েট লেট মি চেক। ওকে, সমস্যা নেই, আছে এই জায়গায়। আচ্ছা, আমরা একটা একটা করে ম্যাথ হচ্ছে যে আগে সলভ করা শুরু করি বা কনসেপ্টগুলো হচ্ছে যেখান থেকে বোঝানো শুরু করি। আর মিনওয়াইল আমি মোবাইল থেকে হচ্ছে যে একটু দেখি, কারণ সামহাও এখানে নেটের একটু দুর্বলতা। ওকে, চলেন লেখা শুরু করি। সো ফার্স্ট আমরা কিভাবে হচ্ছে যে কিভাবে কি কাজ করা যায়। প্রথমত আমাদের অ্যাডভান্স ক্লাসে আমরা প্রথম যে কনসেপ্ট নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কাজ। আমরা জানি W ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। যারা তোমরা ওয়ান শট ক্লাসটা করেছো তারা জানো এখন কিন্তু আমরা আর কোনোভাবে হচ্ছে যে আমাদের জাস্ট এফ এস লিখি না, এখন আমরা এফ এস কস থিটা লিখি। তাহলে এফ এস কস থিটা যদি আমরা লিখি তাহলে মাথায় রাখবেন এখানে এফ তো আমাদের ফোর্স বা বল, এখানে এসটা হচ্ছে যে আমরা জানি সরণ বা ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট, এবং থেটাটা হচ্ছে মধ্যবর্তী কোণ বা অ্যাঙ্গেল ইন বিটুইন। এই হচ্ছে আমাদের ওভারঅল কনসেপ্ট। এখন হ্যাঁ, কোর্সের ক্লাসগুলো সবগুলো রেকর্ডেড থাকবে ভাইয়া। এখন আমরা কিভাবে হচ্ছে যে এই ম্যাথের আইডিয়াগুলো চিন্তা করব। ভাইয়া একটু একটা কথা লিখে রাখেন, ফোর্স ও এস একই বিন্দু থেকে উৎপন্ন হতে হবে, একই বিন্দু হতে উৎপন্ন হতে হবে। আচ্ছা, আমরা একটু টপিক লিখে পড়ি তাহলে ভালো হবে। এখানে একটু টপিক 1 লিখে রাখেন। টপিক 1, কাজের বেসিক ফর্মুলা, অর্থাৎ ফোর্সের মানে ওয়ার্কের বেসিক ফর্মুলা দিয়ে আমাদের হচ্ছে যে টপিক 1টা স্টার্ট করছে। তাহলে ভাই লিখেন একই বিন্দু থেকে উৎপন্ন হতে হবে। ইংলিশ ভার্সনে লেখেন মাস্ট অরিজিনেট ফ্রম দ্য সেম পয়েন্ট, মাস্ট অরিজিনেট ফ্রম দ্য সেম পয়েন্ট। এখন আসেন আমরা যদি হচ্ছে যে এটা বোঝার চেষ্টা করার মানে কি, আমরা এখন 3টা স্যাম্পল কোয়েশ্চেন সলভ করব। কোয়েশ্চেন নাম্বার 1 বলা হলো ভাইয়া এটা একটা ব্লক, এই ব্লকের উপরে এই ব্লকটা হচ্ছে এরকম তোমার একটা তলের উপরে আছে, হ্যাঁ মানে এরকম একটা তল থেকে হচ্ছে যে এরকম রাখা হয়েছে। তুমি ফোর্স দিয়েছো এখানে টোটাল 5 নিউটন। বলা হয়েছে যে তোমার নাকি এইখানে এই তোমার হচ্ছে যে বলতে পারো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, এবং তোমার যে সরণ বা ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে এই বরাবর ধরে নাও যে এস দেওয়া আছে 2 মিটার। তোমাকে জিজ্ঞেস করা হলো ভাইয়া তাহলে আমাদের কাজ কত বা ডাব্লিউ কত। খুবই সিম্পল টাস্ক ভাইয়া। ডাব্লিউ বের করার জন্য আমরা লিখবো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখন ভাইয়া এই ছবিটার আমরা অলওয়েজ মাথায় রাখবো এখন থেকে একটা গাণিতিক ছবি আঁকতে হবে, বা আমরা বলতে পারি আমাদের অবশ্যই এটার একটা
ম্যাথমেটিক্যাল হচ্ছে যে পিকচার দরকার, একটা ম্যাথমেটিক্যাল পিকচার আঁকি। চলো গাণিতিক ছবি। গাণিতিক ছবি মানে জাস্ট যেখানে আমাদের রিলেভেন্ট হচ্ছে যে ভেক্টর রাশিগুলো থাকবে তাদেরকে নিয়ে যদি কোনো একটা ছবি আমরা ড্র করি, ইফ ইউ এভার ড্র আ পিকচার উইথ দ্য রিলেভেন্ট ভেক্টর কম্পোনেন্টস অফ এনি পার্টিকুলার ম্যাথ, তাহলে সেটাকে আমরা বলছি গাণিতিক চিত্র। তাহলে এটা হচ্ছে গাণিতিক চিত্র, আমরা এখানে একটু ড্র করব। এখানে দেখেন তো আমাদের কোরেসপন্ডিং আসলে কি কি জিনিসপত্র আছে। একটা হচ্ছে ফোর্স আছে, আরেকটা হচ্ছে যে আমাদের কি সরণ বা হচ্ছে যে আমাদের ডিসপ্লেসমেন্ট আছে। এখন এই জায়গায় প্রবলেম, আপনারা দেখছেন ফোর্সটা এইদিকে, তাই না? আমরা বলেছি কি একই বিন্দু থেকে উৎপন্ন হতে হবে, অরিজিনেট করতে হবে। তাহলে ভাইয়া আমরা কি করব, ফোর্সটা যেই ডাইরেকশনে আছে আমরা ওই ডাইরেকশনে এটাকে একটু শিফট করে নিয়ে আসবো আমাদের কনভেনিয়েন্সের জন্য। এটা আমরা চাইলে যে কোনো সময় করতে পারি, কোনো প্রবলেম নাই। যদি ফোর্সটা এই বরাবর থাকতো তাহলে আমরা ফোর্সটা এখান থেকে এই জায়গায় নিয়ে আসতাম, অর্থাৎ একই ডাইরেকশন মেনটেন করে ফোর্সটাকে একটু এইদিকে নিয়ে আসতেছে। এখন তুমি বলতে পারো ভাইয়া হাউ আর দে ইভেন দ্য সেম থিং, আমি একটা ফোর্সকে এদিকে দিলাম আর এদিক দিয়ে টান দিলাম, একই কেমন হলো? আমি তোমাকে জিনিসটা বোঝাই। এখানে একটা মানুষকে রেখে আমি যদি এদিক বরাবর তাকে ধাক্কা দিই, কম্পেয়ার টু দ্যাট আমি যদি তাকে এদিক বরাবর টান দিই, একই ফোর্সে আমি কি একই ধরনের ইমপ্লিকেশন বা ইম্প্যাক্ট পাবো না? তাহলে ভাইয়া আমরা বলতেই পারি যে গাণিতিক চিত্র হলে আমাদের এই জায়গায় এটা হচ্ছে যে আমাদের থেটা, তাহলে যদি আমাদের থেটা থাকে তাহলে এটা এফ, এটা হচ্ছে আমাদের এস, তাহলে এই হচ্ছে যে আমাদের কি অরিজিনেট করতেছে, মানে একই পয়েন্ট থেকে এটা অরিজিনেট করলো। তাহলে আমাদের ম্যাথটা এখন খুবই সিম্পল ভাবে কাজ করবে, আমরা লিখব W ইজ ইকুয়াল টু এফ এস কস থেটা। তাহলে ফোর্স কত? ফোর্স হচ্ছে 5, এস হচ্ছে বাবা 2, আর কস থেটা হচ্ছে কস 30 ডিগ্রি, দিয়ে আমাদের ম্যাথটা ডান। ক্লিয়ার? ভাইয়া বল সরণ ভেক্টর হলো, কাজ স্কেলার কেন? এটা আমরা অলরেডি হচ্ছে ওয়ান শট ক্লাসেই বলেছিলাম যে আসলে এটার অ্যাকচুয়াল ব্যাখ্যা হচ্ছে ডট গুণন, যেটা তোমরা এইচএসসি তে যে পড়বা, যে বল এবং সরণ বা ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট তারা দুইজন ভেক্টর রাশি হলো, তাদের মধ্যে যে গুণ ফলটা হয় সেটা একটা স্পেশাল কাইন্ড অফ গুণ ভেক্টরের মধ্যে পড়বা, সেটা হচ্ছে যে ডট গুণ বলে এটাকে। ডট গুণ হলে যে কোনো দুটো ভেক্টর রাশি থেকে আমরা একটা স্কেলার রাশি পেতে পারি। সো যেহেতু ডট গুণ হয় তাই আসলে দিন শেষে কাজ একটা স্কেলার রাশি, বাট এফ আর এস হচ্ছে ভেক্টর রাশি। এখনো তোমাদের ডট গুণ নাই, সো তোমাদের এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, ঠিক আছে? ওকে, আমরা আগায় যাই। তাহলে হচ্ছে এটা আমরা যেহেতু লাস্ট ক্লাসে পড়েছি সেটা নতুন ভাবে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই, ওয়ান শট ক্লাসটা তোমরা আমার পেজেই পেয়ে যাবা বা ইউটিউব চ্যানেলে গেলেও পেয়ে যাবা। তাহলে এই গেল হচ্ছে যে আমাদের ওভারঅল কনসেপ্ট, যে কাজের বেসিক ফর্মুলাটা কি ছিল। চলো কাজের বেসিক ফর্মুলা হয়ে গেলে আমরা পরবর্তী অংশে চলে যাই। এখন আমাদের এইখান থেকে আরো কি টাইপের ম্যাথ আসতে পারে? ম্যাথ নাম্বার 2 এরকম দিতে পারে যে এই মনে করো হচ্ছে যে আমাদের ফোর্স মানে সরণ এইদিকে আর ফোর্সটা এইদিকে, এদিকে না সরি আমি এইভাবে রাখলাম, যেটা হচ্ছে যে আমাদের ব্লক এই বরাবর এবার আমি একটা ফোর্স দিয়েছি, এবার ফোর্সটা দিলাম হচ্ছে আমি 5 নিউটনে, এবার অ্যাঙ্গেলটা হচ্ছে আবার 30 ডিগ্রি, আর এস হচ্ছে আবার 2 মিটার। আপনাদের কাছে এবার আমার প্রশ্ন, ডাব্লিউ কত? আপনারা একটু যারা অনলাইনে এখন ক্লাসে আছেন একটু আমাকে মেসেঞ্জার মানে কমেন্টে জানান তো ভাইয়া। সবাইকে এতটুকু ক্লিয়ার? দেখেন বলেন অ্যান্সার কত শুনি। দেখি দেখি অ্যান্সার কত বলায়। আচ্ছা অ্যান্সার এখন আমি পাই নাই, পাইলে বুঝতে পারবো। আচ্ছা মাইনাস, ভেরি গুড, যাদের মাইনাস অ্যান্সার আসছে তারাই রাইট। এটার অ্যান্সার হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, দেখেন আগে গাণিতিক ছবিটা ড্র করেন ভাইয়া। গাণিতিক ছবি হচ্ছে এই বরাবর এফ, আর এই হচ্ছে আমাদের এস, এইটা এফ 5 নিউটন, এইটা এস হচ্ছে 2 মিটার। ভাইয়া তাহলে দেখেন এখন আপনি বলতে পারেন ভাই তার অ্যাঙ্গেল তো 30 ডিগ্রি না, অ্যাঙ্গেল এই বরাবর ছিল 30 ডিগ্রি। আমি বলেছিলাম একই বিন্দু থেকে প্রডিউস করতে হবে, তাহলে ফোর্সটাকে টেনে এখানে নিয়ে আসছি না? তাহলে ভাইয়া এখন এদের মাঝখানে অ্যাঙ্গেল কিন্তু এস আর এফ এর মাঝখানে অ্যাঙ্গেল কিন্তু আসলে 150 ডিগ্রি, কারণ একই বিন্দু থেকে তারা ছড়ায় যাবে, উৎপন্ন হবে, অরিজিনেট করবে। তাহলে ভাইয়া দেখেন আমাদের এই জায়গায় অ্যান্সারটা হবে এরকম, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থেটা, যেখানে এফ হচ্ছে 5, এস হচ্ছে 2, আর এটা আসবে কস 150 ডিগ্রি। এবং এইভাবে আমরা হচ্ছে যে কাজের অ্যান্সারটা পেয়ে যাব। সবাইকে বুঝতে পেরেছি? কারো ক্লিয়ার মানে কি কনফিউশন আছে?
উল্টা দিকে ফোর্সের ব্যাপারটা হচ্ছে এরকম যে ভাইয়া একই বিন্দু থেকে দুইটা প্রডিউস হতে হবে, এখানে তো ফোর্সটা সে মিলিত হয়েছে এস এর সাথে, একই বিন্দু থেকে প্রডিউস হয় নাই, আমরা ফোর্সটাকে টেনে এই বরাবর নিয়ে এসে তারপরে ম্যাথটা সলভ করতেছি। আমরা কি এই টাইপের কোয়েশ্চেন থাকলে সবাই পারবো? কারো কি কনফিউশন আছে? এনিওয়ান হ্যাজ এনি কনফিউশন? আচ্ছা, আশা করি নাই। চলেন আপনাদেরকে 3 নাম্বার আরেকটা ম্যাথ করাই। 3 নাম্বার আরেকটা ম্যাথ কথা হচ্ছে এরকম যে তুমি এখানে দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে একটা দড়ি দিয়ে তুমি একটা বস্তুকে এরকম করে ঘুরাচ্ছ, ঠিক আছে? সো প্রশ্নটা হচ্ছে তুমি যে ঘুরাচ্ছ তাহলে তোমার হাতে একটা টান বল, একটা টেনশন ফোর্স আছে, দড়ি দিয়ে ঘুরাচ্ছ। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে এই যে বলটা আছে, বলটি 2 মিটার পার সেকেন্ড সমবেগে, সমবেগে না সমদ্রুতিতে হবে, সমদ্রুতিতে ঘূর্ণায়মান থাকলে, ঘূর্ণায়মান থাকলে কৃত কাজ কত? লেখেন ইফ the ball is rotating at 2 meter per second uniform velocity, find the work done. কৃত কাজটা কত সেটা আমাকে বের করতে হবে, find the work done। তাহলে এখন আমাকে বলেন এটা কিভাবে কি করতে হবে? ওকে, সো এবার কে বলেন অ্যান্সারটা কত আসবে? বাবা এই জায়গায় আমি কিন্তু ফোর্স টোর্স কিছুই দেই নাই, তাই না? আচ্ছা আমি দিয়ে দিই, চলো ফোর্স দিলাম 5 নিউটন, হ্যাঁ বাকিটা তোমরা বের করবা। অ্যান্সার লিখছে সবাই 0 জুল, দুইজন লিখছে 0 জুল, অ্যান্সারটা কারেক্ট। দেখেন আবার এটা গাণিতিক চিত্র ড্র করি। এই যে বলটা আছে, বলটাকে আমি এই বরাবর টানছি, টেনশন ফোর্স। বলটাকে তুমি যদি ছেড়ে দাও, ঘুরাইতে ঘুরাইতে কোনো একটা বলকে ছেড়ে দাও, দেখবা যদি এই মোমেন্টে এইখানে থাকে তাহলে সেটা সোজা বরাবর চলে যাচ্ছে, অর্থাৎ ওর সরণ বা ওর ডিসপ্লেসমেন্ট অলওয়েজ লম্ব বরাবর বা পারপেন্ডিকুলারলি যাচ্ছে। এর মানে কি ভাইয়া, ফোর্স এদিকে, এদিকে ওর ফোর্স, আর ওর ডিস্টেন্স মানে ডিসপ্লেসমেন্ট বা সরণ হচ্ছে লম্ব দিকে, বা আমরা বলতে পারি হচ্ছে যে একদম পারপেন্ডিকুলারলি। তাহলে ভাই এই জায়গায় অ্যাঙ্গেল কত আসবে? 90 ডিগ্রি। তাহলে আমরা বলতেই পারি এখানে W ইজ ইকুয়াল টু FS cos 90 ডিগ্রি। হ্যাঁ 90 ডিগ্রি মানে কত? 0 জুল। এভাবে আমাদের হচ্ছে সুন্দর মতো 0 জুল আকারে সেটা কাজ করবে। ক্লিয়ার? কারো কনফিউশন আছে? ওকে আমরা আগাইলাম। তাইলে আমাদের মোটামুটি হচ্ছে যে এতটুকু ডান হয়েছে, অর্থাৎ আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে কিরকম কি অ্যান্সার হবে না হবে আমরা সবগুলো পেয়ে গেলাম। কারো কি হচ্ছে যে কোনো কনফিউশন আছে? এনিওয়ান হ্যাজ এনি কনফিউশন? ওকে বাচ্চারা, আশা করি কারো কোনো ধরনের কনফিউশন নাই। চলেন আপনাদেরকে 4 নাম্বার একটা ডিফারেন্ট ম্যাথ করাই, এটা আরো মজার একটা ম্যাথ। ম্যাথটা হচ্ছে এবার এরকম। তো তোমাকে দেওয়া আছে ফোর্স, আচ্ছা এটা 30 ডিগ্রি, তোমাকে দেওয়া আছে ফোর্স হচ্ছে 10 নিউটন, তোমাকে দেওয়া আছে ফ্রিকশন ফোর্স, ফ্রিকশন বা ঘর্ষণ, হ্যাঁ ফ্রিকশন বা ঘর্ষণ দেওয়া আছে তোমার এই জায়গায় 2 নিউটন, আর এস বা সরণ দেওয়া আছে তোমাকে এখানে 10 মিটার। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত?
ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই ফ্রিকশন। ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত? বলে ফেলেন তো দেখি। দেখি অ্যান্সার বলেন, কার কার হচ্ছে যে মাথায় ঢুকছে। আসলে এই ক্লাসগুলো নেক্সট উইক থেকে যখন আমরা পেইড ব্যাচে হচ্ছে জুমে করবো তখন অনেক মজা হবে, বিকজ লাইক আমরা ডিরেক্টলি ইন্টারঅ্যাক্ট করতে পারবো, সো তোমাদেরকে তখন পচাইতে পারবো উল্টাপাল্টা ভুলভাল করলে। এখন দেখি বলো কি হবে। 0 জুল না, 0 জুল কেন বৌমা? ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ নাই? দেখি 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 বলেন, আইডিয়াটা বলেন যে আসলে ফ্রিকশন ফোর্স দিয়ে আসলে কতটুকু কাজ হবে। এখন আপনারা অনেকে হচ্ছে যে একটু আগে বলতেছিলেন এই জায়গায় যে না ভাইয়া আসলে এটা তো এসএসসি স্ট্যান্ডার্ড পড়াশোনা না। ভাই আসলে এটা এসএসসি স্ট্যান্ডার্ড পড়াশোনা কিনা এটা এখনই বুঝবেন। এটা এসএসসি স্ট্যান্ডার্ড পড়াশোনাই, যার ব্রেন ক্লিয়ার সে এমনিই পারবে। বলেন দেখি। একজন বলছে -10√3, ওকে নাইস। বাকিরা একটা জিনিস ভালো, আপনি ক্লিয়ারলি বুঝছেন -10√3। আনফরচুনেটলি আপনাদের কারো অ্যান্সার হয় নাই। হয় নাই কারণ কি জানেন? এখানে অ্যান্সার হবে W ইজ ইকুয়াল টু FR ইন্টু S। মাইনাস আগে থেকে দিয়ে রাখতেছি বিকজ এটা নেগেটিভ হবে, আমরা জানি ফ্রিকশন যেদিকে, অর্থাৎ যেদিকে হচ্ছে যে ফ্রিকশন কাজ করে বা ঘর্ষণ কাজ করে সরণ তার বিপরীত দিকে হয়। তাহলে ভাই এটা অ্যান্সার হবে কি জানেন? এটা অ্যান্সার হবে -2 ইন্টু 10, অর্থাৎ টোটাল -20 জুল। আমি বললাম ভাই আজব, একটু আগে আপনি শিখালেন 30 ডিগ্রি মাল্টি ডিগ্রি থিটা থাকলে একবার 150 একবার 30, মাথা মতো নষ্ট করে আন আপনি ডিরেক্ট বলতেছেন FRS অ্যাঙ্গেল কোথায়? ভাইয়া এই জিনিসটাই আপনাদেরকে জানাইতে হবে, এটাই হচ্ছে বেসিকের মধ্যে দুর্বল। লেখেন, আমি কিন্তু আমার যখন হচ্ছে যে মানে ব্যাচ চলে, এটাকে কি বলে, একাডেমিক ব্যাচ, এখানে কিন্তু আমি এটা ঠিকই পড়ায় রাখছি, আপনারা একটু ঠিক মতো শিখে রাখেন। লেখেন, ঘর্ষণ বল সর্বদা তলের সমান্তরালে কাজ করে। ঘর্ষণ বল সর্বদা তলের সমান্তরালে কাজ করে। আজকের ক্লাসটা করে তোমরা বুঝবা যে আসলে তোমাদের বেসিকে কোন কোন জায়গায় ঘাটতি আছে। লেখেন ফ্রিকশন ফোর্স অলওয়েজ, লেখেন ফ্রিকশন ফোর্স অলওয়েজ অলওয়েজ ওয়ার্কস প্যারালালি। এখন তুমি বলতে পারবা ভাইয়া এটা আবার কেমনে হয়? তোমাকে খুব সিম্পলি এখানে লজিকটা বুঝাই। এই হচ্ছে আমাদের বস্তুটা, বস্তুটা যখন এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, তাহলে যখন বস্তুটা উপরের দিকে গেল ওর এস হচ্ছে এইদিকে, ওর যে ফ্রিকশন আছে অর্থাৎ ঘর্ষণ বল সেটা অলওয়েজ তলের সাথে এই বরাবর হচ্ছে কাজ করতেছে, অর্থাৎ সেটা তলের সমান্তরালে কাজ করতেছে। এইটা হচ্ছে আমার ফ্রিকশন ফোর্স এফআর। তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো তাহলে অ্যাকচুয়ালি এসটা এই বরাবর, ফ্রিকশন ফোর্সটা হচ্ছে ঠিক তার বিপরীত দিকে। তুমি যদি ইভেন এটাকে থেটা দিয়েও ম্যাথ করতে চাও, যেটা তোমরা চাচ্ছ যে না আমি একটু থেটা দিয়ে বুঝবো, তাহলে দেখেন এই জায়গায় হচ্ছে আমাদের এখানে কি FR আর এটা হচ্ছে আমাদের এইদিকে S, তাহলে এটা FR আর এটা S। দেখেন ভাই তাদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। সো যদি আমি অ্যাঙ্গেল দিয়েও করাইতে চাই যে না ভাই জাস্ট পরস্পর বিপরীতে আছে, এটা না চিন্তা করে অ্যাঙ্গেল দিয়ে করবেন। সো ইভেন উইথ অ্যাঙ্গেল যদি আপনি সলভ করতে চান তাহলে আপনি দেখবেন W ইজ ইকুয়াল টু FRS cos 180 ডিগ্রি আসবে, নট cos 30 ডিগ্রি, বিকজ ফ্রিকশন ফোর্স অলওয়েজ তল বরাবর কাজ করে। তাহলে এবার দেখেন 2 ইন্টু 10 ইন্টু cos 180 ডিগ্রি, বাবা আমরা জানি -20 জুল চলে আসবে। কেমন লাগলো ম্যাথটা বলেন? একটা ভালো ধরনের ধরা খেলেন না? এখন বলেন যে ভাই এটা এসএসসি স্ট্যান্ডার্ড না, এখানে থিয়েটার আছে, অমুক আছে, তমুক আছে, আছে কিছু নাই। আসলে এটা আপনাদের জানা ছিল না, এই হচ্ছে মেইন কাহিনী। কারো কনফিউশন আছে? এনিওয়ান? ওকে, কারো কনফিউশন নাই, তাহলে চলেন আমরা আগায় যাই। ওকে, সবার যদি ডান হয়ে যায় বাচ্চারা তাহলে আমরা আসেন পরের ম্যাথে চলে যাই। এখন আমাকে একটু কমেন্টে জানান তো বাচ্চারা, কারা কারা হচ্ছে যে এই অ্যান্সারটা আগে থেকে জানতেন না? ওমা সবাই গণহারে ভুল করে বসে আছেন, নাইস তো, ভালোই লাগতেছে, অনেক নতুন কিছু জেনে ফেললাম নাকি?
ওকে, আসেন এবার আমরা নতুন একটা ফরম্যাট সম্পর্কে জানবো। কি ফরম্যাট জানবো? সবাই এতটুকু পড়ছি? আসেন এখন লেখেন। এবার হচ্ছে আমাদের নতুন আরো জিনিস। আজকে বললাম না, আজকে আপনারা খালি হচ্ছে যে চমকের পর চমক দেখবেন, যে ভাই কি হচ্ছে, একটার পর একটা খালি উল্টাপাল্টা জিনিস হয়ে যাচ্ছে জীবনের সাথে। কোনো প্যারা নাই, ক্লাস হচ্ছে এই জায়গায় মজা, যে আপনি যখন ক্লাসে নতুন কিছু শিখতে পারবেন তখন আপনার টাইমটা ওয়ার্থ ইট। আনন্দ দল কি এসএসসিতে আসে কিনা? ভাই আনন্দ দল এসএসসিতে এই পর্যন্ত আসে নাই, বাট এটা আমরা তো অ্যাডভান্স কলেজ অ্যাডমিশনের ক্লাস করতেছি, অর্থাৎ অ্যাডভান্স পড়া পড়তেছি, যেটা এসএসসি স্ট্যান্ডার্ড পড়া, এটা কিন্তু আমরা ওয়ান শট ক্লাসে পড়েই ফেলছি। এখানে আমরা ইনাফ ম্যাথও করাইছি, ইনফ্যাক্ট আবার আমরা সিকিউ সলভিং ক্লাসও করছি। এটা হচ্ছে যারা এক্সট্রা পড়তে চায়, যারা জানতে চায়, যারা বেসিক আরো ক্লিয়ার করতে চায় তাদের জন্য। ওকে, দেখেন বিভব শক্তি। আচ্ছা, টপিক 2 আর কি, এটা লেখেন টপিক 2। টপিক 2, টপিক 2 লেখেন বিভব শক্তির সংক্রান্ত। লেখেন রিগার্ডিং ইপি, রিগার্ডিং ইপি। লেখেন রিগার্ডিং ইপি। তো বাচ্চারা, আমরা যদি এই রিগার্ডিং ইপি হচ্ছে যে পড়াশোনা করতে চাই, এখানে আমরা যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে, লিখে ফেলেন এইচ এর ব্যাখ্যাটা লিখে রাখেন। এইচ হচ্ছে লিখে ফেলবেন উচ্চতা লম্ব বরাবর হবে, লম্ব বরাবর হবে, ডানে বামে ম্যাটার করে না, ডানে বামে ম্যাটার করে না। লেখেন পারপেন্ডিকুলারলি, পারপেন্ডিকুলারলি applicable, applicable, left right doesn't matter। পিছলিয়ে পড়লে ঘর্ষণ বল কাজ করে না। হ্যাঁ, পিছলিয়ে যদি পড়ে তাহলে বলবো হচ্ছে যে ঘর্ষণ বল কাজ করে না। কোনো বস্তু না পিছলিয়ে গড়িয়ে পড়লে কৃত কাজ কত? ও সরি, মানে পিছলিয়ে পড়ে যদি গড়িয়ে পড়ে তার কৃত কাজ কত? তখন তো আমরা ধরে নিচ্ছি কোনো ফ্রিকশন ছাড়া কাজ করতেছে, তখনও আসলে আছে, তখন আসলে এমজি সাইন থিটা দিয়ে কাজ হচ্ছে। অর্থাৎ এমজি সাইন থিটা যদি হয় তখন হচ্ছে যে আমাদের, আচ্ছা ওই ম্যাথ আমি করাই দিচ্ছি, ডোন্ট ওয়ারি, ওইটাও করাই দিও, সমস্যা নেই। ওকে, আমরা ফার্স্ট অফ অল ম্যাথটা সলভ করে নিই। ম্যাথটা কিরকম চলেন, ম্যাথটা একটু বোঝার চেষ্টা করি। আগেরটা বুঝতে পারো না? আগেরটা কোন পার্ট বুঝেন? আগেরটা তুমি ভালোভাবে বুঝাইলাম, অনেকক্ষণ ধরে বুঝাইলাম। আগের ম্যাথটা হচ্ছে ভাইয়া ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল অলওয়েজ তল বরাবর কাজ করে। তো দেখো, তোমার যদি বস্তুটা সরণ এই বরাবর হয় তাহলে ফ্রিকশন ফোর্স তলের বিপরীতে কাজ করছে, মানে তল বরাবর বিপরীতে কাজ করছে। তাহলে সরণ এবং ফ্রিকশন, এই যেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর ফ্রিকশন বা ঘর্ষণ বল, এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল আসলে 180 ডিগ্রি, এই 30 ডিগ্রির সাথে সম্পর্ক নাই। 60 ডিগ্রি হইলেও কিন্তু এটা একই কাজই হইতো। তখন এফ এস কস 180 ডিগ্রি হয়ে, মানে এফ আর ইন্টু এস কস 180 ডিগ্রি হয়ে অ্যান্সার আসতেছে -20 জুল। এই হচ্ছে যে আগের ম্যাথের কাহিনী। এবার বুঝে গেছে? আশা করি বুঝতে পারছেন। ওকে, চলে যাই যেখানে আমরা ছিলাম। তো আমাদের এইবার একটা হচ্ছে যে ইন্টারেস্টিং ম্যাথে আমরা যাব। ম্যাথটা সবাই লিখে ফেলি। নাম্বার 1 ম্যাথ, ম্যাথ নাম্বার 1, সেটা হচ্ছে এরকম। এখানে একটা বস্তু, এটা হচ্ছে যে এম হচ্ছে 2 কেজি। এখন এখানে, হ্যাঁ সিফাত অ্যান্সারটা ভালো মতো বলছে, কৌণিক শক্তি গতিশক্তি অ্যাড করতে। আমি অ্যাকচুয়ালি অ্যান্সারটা এই জন্য বলতে চাচ্ছিলাম না, বাট থ্যাংক ইউ, তুমি ভালো অ্যান্সারটা ঠিক মতো দিছো। আমি অ্যান্সারটা দিলে এখন আবার বলতো ভাই কৌণিক গতিশক্তি বুঝান। ওকে, এখন আসেন এই বস্তুটাকে আমি এখানে তুলছি, হ্যাঁ। সো তোলার পরে আমার মনে করেন এখানে টোটাল হচ্ছে যে কি বলে এটাকে, টোটাল 2 মিটার সরণ, আর এইদিকে হচ্ছে যে আমাদের আরো 10 মিটার সরণ ঘটছে। আপনাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনাকে জিজ্ঞেস করা হয়েছে ভাইয়া যে বস্তুকে সরাতে কৃত কাজ কত? বস্তুকে সরাতে কৃত কাজ কত? find the work done, find the work done to displace the object। আমরা যে বস্তুটাকে সরালাম সেটার জন্য কৃত কাজটা আমাকে বের করতে বলছে। ভাইয়া কিভাবে বের করব, এটা হচ্ছে প্রশ্ন।
হাউ টু রিয়েলি আন্ডারস্ট্যান্ড, কে বলতে পারবেন? বলে ফেলেন, বলে ফেলেন, দেখি দেখি কেমনে করবেন। তো দেখেন এইবার আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে যখন 2 কেজি ভরের বস্তুটা উপরে উঠে যাচ্ছে, তাহলে এবার আমাদের ডাব্লিউ, মাথায় রাখবেন ডাব্লিউ হচ্ছে যে ইজিক্যাল টু আমরা লিখব কৃত কাজ। কৃত কাজ বা ওয়ার্ক ডান মানেই হচ্ছে অর্জিত বিভব শক্তি। কি বললাম? ওয়ার্ক ডান মানেই হচ্ছে অর্জিত বিভব শক্তি বা অ্যাটেইনড পোটেনশিয়াল এনার্জি। আপনাকে সহজভাবে বুঝাই, আমার কাছে কলমটা আছে, কলমটাকে আমি এখান থেকে এই জায়গায় নিলাম। তাহলে আমি যে সকালবেলা ভাত খেয়েছি, সকালে ভাত খাইছি না রুটি খাইছি, কিছু একটা খাইছি, আমি যে সকালবেলা ভাত খেয়ে এটাকে উপরে উঠাইলাম, মানে কাজ মানে শক্তি সঞ্চয় করেছি, সেই শক্তিটা দিয়ে আমি বস্তুটাকে উপরে নিয়েছি। আমার শরীর থেকে একটা শক্তি এই কলমটাকে উপরে উঠিয়েছে। আমি কাজ করেছি না, আমি কাজ করার মাধ্যমে আমার ভিতরকার শক্তিটাকে ক্ষয় করে এই বস্তুটাকে এখন বিভব শক্তি বা একটা পোটেনশিয়াল এনার্জি দিয়েছি। তাহলে আমি যদি এখন জিজ্ঞেস করি ভাই কতটুকু কাজ করেছে, আমি বলতে পারি না এই বস্তুটাকে উপরে উঠাতে যতটুকু হচ্ছে আমার বিভব শক্তি অর্জিত হয়েছে বা পোটেনশিয়াল এনার্জি অর্জিত হয়েছে। তো এটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জির কাজ। তাহলে কিছুই না ভাইয়া, কি হবে জানেন? এটা হবে জাস্ট হচ্ছে আমাদের mgh, অর্থাৎ 2 ইন্টু 9.8, আর এইচ কত? 10। বাস এই হচ্ছে যে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? কারো হচ্ছে কোনো কনফিউশন আছে? মানে লেখা বুঝতে পারছেন না? ঠিক আছে, আমি আরো সুন্দর করে লিখতেছি, সমস্যা নেই, একটু আস্তে আস্তে লিখলে লেখা সুন্দর হয়ে যাবে। এবার ঠিক আছে, আমি পারি সুন্দর করে লিখতে, তাড়াহুড়ো করে লিখলেই খারাপ হয়ে যায়। তাহলে ভাই 196 জুল, এই হচ্ছে আমাদের অ্যান্সার। কারো কোনো কনফিউশন আছে? এই ম্যাথ নিয়ে কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি আবার অ্যান্সার করব, মানে বুঝাই দিব, কোনো সমস্যা নেই। সবাই বুঝছি? আচ্ছা, আশা করি সবাই বুঝছেন। সবাই বুঝে ফেললে চলেন আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথটাতে এবার আমাদেরকে হচ্ছে যে একটু ডিফারেন্ট কনসেপ্টের ম্যাথ দিবে, ম্যাথ নাম্বার 2। চলেন আমরা ম্যাথ নাম্বার 2টা দেখি। ম্যাথ নাম্বার 2 হচ্ছে এইবার আমাদের একটা ইনক্লাইন সারফেস আছে। ইনক্লাইন সারফেসে বলা হচ্ছে যে আমাদের এবার অ্যাঙ্গেল দেওয়া আছে একটা থিটা, আমাদের এটা হচ্ছে লেংথ এল, আর এটা এতটুকু ডিস্টেন্স এক্স কভার করেছে। এখন বলা হচ্ছে যে আমাদের এল হচ্ছে 3 মিটার, থিটা হচ্ছে 30 ডিগ্রি। এখন ভরকেন্দ্র হিসাবে আসতেছি, একটু পরে আসবো। এখন আমাকে জিজ্ঞেস করা হয়েছে কোনো ব্যক্তি, মইবে কোনো ব্যক্তি মইবে 50 কেজি ভর নিয়ে উপরে উঠল, ভর নিয়ে উপরে উঠল। পঞ্চাশ কেজি ভর নিয়ে উপরে উঠল। জিজ্ঞেস করা হয়েছে তার কি পরিমাণ শক্তি ক্ষয় হয়েছে, তার কি পরিমাণ শক্তি ক্ষয় হয়েছে। ভাই এমসিকিউ তো ভাই পড়ার টপিকের ফাঁকে ফাঁকে হয়ে যাবে, একবারে লাস্টে মানে এমন না যে হচ্ছে যে আমি একবারে এমসিকিউ এর শর্টকাট গুলো আলাদা করে পড়াচ্ছি, এটা তো আমি ভাই পড়ার ফাঁকে ফাঁকে পড়াই দিব। তো এখন প্রশ্ন হচ্ছে তার কি পরিমাণ শক্তি ক্ষয় হয়েছে। ইংলিশ ভার্সনে লেখেন, ইফ আ ম্যান climbs up a ladder with 50 kg, find the energy he lost. ঠিক আছে,
এখন ভাইয়া এখানে ভরকেন্দ্র হিসাব কেন আনবেন? বলবো ভাইয়া, এত টেনশন নেওয়ার কারণ নেই, একটু ধৈর্য ধরেন। আপনারা শিখছেন একটা ভরকেন্দ্র, ওইটা তাড়াতাড়ি আপনাদের অ্যাপ্লাই করতে হবে। সো ভাইয়া ম্যাথটা হচ্ছে এরকম যে যখন আপনি এরকম ম্যাথটা করছেন তখন আপনি কিভাবে কি করবেন। দেখেন সলিউশনটা খুবই সিম্পল। আমাকে বলা হয়েছে এটা হচ্ছে যে 3 মিটার এবং সেটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো ভাইয়া আমাকে ফার্স্ট অফ অল জানতে হবে এই বস্তুটা এই পজিশনে আছে, তাই না? দেখেন আগের ম্যাথে কিন্তু ডিফারেন্ট কিছু নাই, এই বস্তুটা এই পজিশনে আছে, এখান থেকে এখানে গেছে, ওর লম্ব বরাবর ভার্টিক্যালি ওর আসলে হচ্ছে যে কতটুকু পরিমাণ ডিসটেন্স কভার করেছে, এইটুকু, রাইট? ধরলাম আমরা এটা এইচ। আমরা জানি কৃত কাজ ডাব্লিউ ইজ ইকাল টু আসলে এম জি এইচ, যেখানে এম হচ্ছে আমার 50, জি হচ্ছে আমার 9.8, আর বাবা এইচ হচ্ছে আসলে আমাকে বের করতে হবে যে এইচটা কত। আমরা এই ট্রায়াঙ্গেলে চিন্তা করি, ইন দিস ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে এইচ ইজ ইকুয়াল টু আসলে কত আসে, এল সাইন 30 ডিগ্রি। তাহলে আমরা বলতেই পারি 50 ইন্টু 9.8 ইন্টু এল সাইন 30 ডিগ্রি। তাহলে ভাইয়া কত আসতেছে, 50 ইন্টু 9.8, এল ছিল 3 ইন্টু সাইন 30 ডিগ্রি। দেখো ভাইয়া টোটাল যা ডেটা আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। সো এই জায়গায় আমরা মোটামুটি হচ্ছে এইভাবে অ্যান্সারটা সলভ করতে পারবো। তো দেখেন আমাদের অনেকের কাছে মনে হয়েছে যে ভাই এটা কিন্তু ডিরেক্ট ম্যাথ, যে না ভাই আমি জাস্ট 50-র সাথে 9.8 গুণ দিব, তার সাথে ভাই 3 গুণ দিয়ে দিব, তাহলে 1470 আসবে। না, তার সাথে ভাই সাইন 30 ডিগ্রি এখানে গুণ দিতে হবে। বুঝতে পারছি প্রসেসটা? এই যে তাহলে 735 আসবে। তাহলে এবার সবার হচ্ছে যে মোটামুটি ডান। তাহলে ভাই বুঝতে পারছি এই টাইপের ম্যাথগুলো আসলে কিভাবে করতে হবে। রিমেম্বার যে আসলে আমাদের কিন্তু যখন কভার করতেছি হাইটটা কিভাবে হচ্ছে যে এখানে ফাংশন করতেছে। চলেন এতটুকু যদি হয়ে যায় তাহলে আমরা পরবর্তী আরেকটা ম্যাথের সলভিং এ যাব। পরের ম্যাথের সলভিং এর জন্য আমরা হচ্ছে যে একটু জিনিসটা জানার চেষ্টা করব যে কিভাবে কি কাজ করে। এখন আসেন আমরা এখানে হচ্ছে যে আগায় যাই। ওকে, পরবর্তীতে আমরা যদি এখন ম্যাথটা সলভ করতে চাই, বাবা পরবর্তী ম্যাথ লিখে ফেলেন। এবার আসেন হচ্ছে টপিক 2 আমাদের গেছে, যে আমরা ভর কেন্দ্র মানে সরি বিভব শক্তি রিলেটেড কি ধরনের হচ্ছে আমরা ম্যাথ সলভ করতে পারি। এবার লেখেন টপিক 3, হ্যালো ভর কেন্দ্র। আসলে পৃথিবীতে সবসময় হচ্ছে যে ভর কেন্দ্রের হচ্ছে যে কনসেপ্ট দিয়ে ম্যাথ সলভ করা উচিত, প্রতিটা ম্যাথ। বাট প্রবলেম এক জায়গায়, ভর কেন্দ্র দিয়ে ম্যাথ সলভ করার ক্ষেত্রে আসলে যে আমাদের মানে ক্যালকুলেশনগুলো আছে সেগুলো অনেক কমপ্লেক্স। প্রথম প্রশ্ন যে ভাই ভর কেন্দ্র দিয়ে আসলে ম্যাথ কখন করতে হয়, অ্যান্সার হচ্ছে কখন, মানে কখন ভর কেন্দ্র লাগে, কখন ভর কেন্দ্র। অ্যান্সার হচ্ছে অলমোস্ট অলওয়েজ। অ্যান্সারটা কি? অ্যান্সার হচ্ছে অলওয়েজ। তাহলে তুমি বলতে পারো ভাইয়া কেন আমরা তো ইউজ করি না, আমরা যে ভর কেন্দ্র ছাড়া ম্যাথ করতেছি, এটা কি তাহলে ঠিক হচ্ছে? আপনারা আসলে দেখেন আপনাদের ম্যাথের সময় অফেন টাইমস দুইটা হচ্ছে যে ইনফরমেশন দিয়ে ম্যাথ করেন, টু কমন ইনফো। এই দুইটা কমন ইনফো হচ্ছে, এক গোলক বা স্ফিয়ার দিয়ে ম্যাথ করেন, আর দুই আপনারা বিন্দু বস্তু দিয়ে ম্যাথ করেন বা পয়েন্ট অবজেক্ট দিয়ে ম্যাথ করেন। এর মানে হচ্ছে আপনারা ধরে নেন যে একজন ব্যক্তি নিচ থেকে উপরে উঠতেছে, সে আসলে একটা বিন্দুর মধ্যে বা একটা পয়েন্টের মধ্যে তার সমস্ত ম্যাথ হচ্ছে যে অ্যামাস করা বা ইন্টিগ্রেটেড করা। এটা তো সম্ভব না, এটা তো বাস্তব জগতে পসিবল না। বাট আমরা স্টিল এটা ধরে নেই, আমরা মনে করি যে আচ্ছা মনে হয় এটাই হবে, এটাই বাস্তব, বাট ইটস নট ট্রু। এখন যদি আমাদের সেটা না হয় তাহলে ভর কেন্দ্র কনসেপ্ট আসলে আমরা কখন অ্যাপ্লাই করব, চলেন সেটা নিয়ে হচ্ছে যে আমরা এখন হচ্ছে বোঝার চেষ্টা করি যে হাউ ডাজ ইট রিয়েলি ওয়ার্ক, আসলে আমাদের কখন এটা ইন রিয়ালিটি হচ্ছে যে ফাংশন করবে। সো আমরা যদি এখন সেটা বোঝার চেষ্টা করি, চলেন আমরা হচ্ছে যে সেটা থেকে ডিটেইলে জানি।
তাহলে আমরা ভরকেন্দ্র বুঝলাম, গোলক বা স্ফিয়ারের কাহিনী বুঝলাম, বিন্দু বস্তুর আইডিয়াটাও বুঝলাম। এইবার আমরা যে কাজটা করব বাচ্চারা, যদি আমরা ভরকেন্দ্র বা হচ্ছে যে ইভেন এই সবগুলো কাহিনী হচ্ছে যে আমরা ধরে ফেলি, তাহলে আমরা এটার পরবর্তী হচ্ছে যে এখন এটা রিলেটেড কোন কোন জায়গায় কেমনি কি মানে অ্যান্সারগুলো বের করতে হবে। লেখেন মানে কমন কিছু ভরকেন্দ্র বাবা। আচ্ছা তোমার জাস্ট একটা জিনিস লেখো, তোমাদের জন্য ভরকেন্দ্র মানে হচ্ছে, যদি এটা সত্য না তোমরা জাস্ট মাথায় রাখো, ভরকেন্দ্র তোমাদের ক্ষেত্রে মানে হচ্ছে মিড পয়েন্ট, একদম সেন্টার। সেন্টার অফ ম্যাসটা অলওয়েজ হচ্ছে যে কোনো বস্তুর একদম মিড পয়েন্টে থাকবে। এখন যে কোনো বস্তু মিড পয়েন্ট বলতে কি বোঝায়? মনে করো আমি যদি একটা গোলক চিন্তা করি, এটা একটা গোলক, একটা ফুটবল, এই ফুটবলের ক্ষেত্রে একদম যে সেন্টারটা থাকবে এটা হচ্ছে তার ভরকেন্দ্র। আবার যদি আমি হচ্ছে যেটা হচ্ছে গোলক, হ্যাঁ, আবার যদি আমরা কোনো একটা ইটের কথা চিন্তা করি, ইট বা ব্রিক, তাহলে মনে হবে যে আমাদের ভরকেন্দ্রটা ঠিক মাঝখানে, অর্থাৎ একদম মাঝ বরাবর হচ্ছে যে ভরকেন্দ্রটা আছে, যেটা এখান থেকে এই বরাবর মাঝখানে, এখান থেকে এই বরাবর মাঝখানে। তো এইভাবে হচ্ছে যে আমরা ধরে নিব যে আসলে হচ্ছে যে আমাদের ভরকেন্দ্র কাজ করছে। এখন অফকোর্স এগেইন আপনাদের কাছে আবার প্রশ্ন আসতে পারে যে ভাইয়া সবই বুঝলাম, বাট এই ভরকেন্দ্র দিয়ে করেটা কি? আসেন আপনাকে ভরকেন্দ্র ব্যাখ্যাটা বুঝাই, ওয়াই ভরকেন্দ্র ইজ ভেরি ইম্পর্টেন্ট, কেন ভরকেন্দ্র লাগে। চলেন এটা আমরা বুঝবো, কেন ভরকেন্দ্র, ওয়াই। বাচ্চারা ভরকেন্দ্র বোঝার জন্য বা কেন দরকার এটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল দেখি। মনে করেন আমার কাছে এখানে একটা বস্তু এরকম রাখা আছে, আমি এই বস্তুটাকে এখান থেকে একটা নির্দিষ্ট হাইটে নিয়ে গেলাম, নির্দিষ্ট হাইটে নিয়ে গেলাম, ঠিক আছে? নির্দিষ্ট হাইটে যখন আমি নিয়ে গেলাম, চিন্তা করে দেখেন, আমার মনে করেন বলা হলো যে বস্তুটার উচ্চতা হচ্ছে 10 মিটার আর এইটা হচ্ছে 100 মিটার, রাইট নাকি রং? রাইট। চলেন আমরা চিন্তা করি যে আসলে কোনখানে কি কাহিনীটা হচ্ছে। আচ্ছা এভাবে না চিন্তা করে আমি একটু ডিফারেন্ট ভাবে তোমাকে চিন্তা করাই, এটা চিন্তা করলে একটু ইজিয়ার হয়ে যাবে, তোমাদের আরেকটু ডিফারেন্ট একটা এক্সাম্পল দিয়ে চিন্তা করাই। মনে করো আমাদের কাছে একটা ইট রাখা আছে, ইটটা এরকম ভাবে রাখা, এই ইটটাকে এখন আমি এই শোয়ান অবস্থা থেকে দাঁড়া করাই দিলাম এমনি, ঠিক আছে, দাঁড়া করাই দিলাম। যখন ইটটা এরকম শোয়ান অবস্থা থেকে দাঁড়ানো একটা অবস্থায় চলে গেল, দেখো তো বাচ্চারা, আমি এখানে দুইটা পয়েন্ট ধরলাম, আচ্ছা তিনটা পয়েন্ট ধরলাম, এটা M1, এটা M2, এটা M3। এই বস্তুটার M1 পয়েন্ট এখন এই জায়গায় আছে, M2 পয়েন্টটা এই জায়গায় আছে, M3 পয়েন্টটা এই জায়গায় আছে। আমাকে বলো M1, M2, M3 তারা সবাই কি সেম পরিমাণ উচ্চতা কভার করছে বা হাইট কভার করেছে? করে নাই। এই বস্তুটার মধ্যে এখানে যে ম্যাসটুকু আছে বা ভরটুকু আছে, সে কিন্তু অল্প পরিমাণ হাইট পেয়েছে। এই মানে বিন্দুটা আরেকটু বেশি, এই বিন্দুটা তার থেকে কি আরো বেশি। অর্থাৎ এখানে প্রত্যেকটা যে আমাদের বিন্দু আছে বা ম্যাসগুলো যে আমরা যদি আলাদা আলাদা পয়েন্টে হিসাব করি, তারা সবাই কিন্তু একই পরিমাণ হাইট কভার করে না, অর্থাৎ তাদের প্রত্যেকের বিভব শক্তি আলাদা বা তাদের প্রত্যেকের পোটেনশিয়াল এনার্জি আলাদা। এটা হবে M3 GH3 বিকজ এখানে হাইটটা ডিফারেন্ট। এইটা হবে H2, এটা হবে H1, অর্থাৎ প্রত্যেকের বিভব শক্তি কি আলাদা আলাদা আসতেছে না? এখন তুমি তো বাবা প্রত্যেকটা বিভব শক্তি আলাদা আলাদা করে বের করতে পারবা না। সাপোজ তোমাকে ম্যাথ দেওয়া হলো যে মমিত ভাই একটা ফুটবল ম্যাচে গোল দিছে, এর জন্য মমিত ভাইয়ের বন্ধু বান্ধবরা তাকে খুশি হয়ে হাওয়ায় হচ্ছে যে উঠানো শুরু করলো। আর তুমি ওইটা নিয়ে ওয়ারিড না মমিত ভাই হাওয়ায় উঠানোর সময় ব্যথা পাইতেছে নাকি না, তুমি ওয়ারিড হচ্ছে আচ্ছা মমিত ভাইকে হাওয়ায় উঠাইতে কত পরিমাণ কাজ করতে হবে, তাহলে কি মমিত ভাই আসলে কতটুকু পরিমাণ বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জি অর্জন করেছে সেটা বের করতে হবে। কিন্তু ভাই মমিত ভাইয়ের বডিটা তো 6 ফিট লম্বা, এখন মমিত ভাইয়ের মাথার যে অংশটুকু আছে বা ব্রেইনের যে ম্যাস আর পায়ের তলানিতে যে আমাদের ভরটুকু আছে, এই দুইটা তো সেম পরিমাণ হাইট কভার করে নাই। আমাকে যদি এখন এরকম দাঁড়ানো অবস্থা থেকে শুয়াই হচ্ছে যে উপরে হাইয়া হওয়া করা হয়, এর মানে কি? এর মানে হচ্ছে আমার মাথাটার যে ম্যাস আছে সেটা মাত্র এতটুকু ডিস্টেন্স কভার করছে, অথচ পা কিন্তু অনেকখানি উপরে উঠছে। তাহলে দুইটা যে আমার ব্রেইন আর পায়ের যে মাংসগুলো আছে
সেগুলো আলাদা আলাদা পরিমাণ হচ্ছে বিভব শক্তি অর্জন করলো না? তাহলে তাদের এই পুরা বডিটা উঠাইতে আসলে আমার কি প্রত্যেকটা বিন্দুর জন্য আলাদা আলাদা বিভব শক্তি বা মানে পোটেনশিয়াল এনার্জি হিসাব করতে হবে না? তার মানে কি ভাই? তার মানে হচ্ছে মমিত ভাইয়ের পুরো কাইটা কাইটাকে পিস করবো, ছোট 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 পিস করার পরে তারপর প্রত্যেকটা পয়েন্ট আসলে উঠাইতে কতটুকু পরিমাণ শক্তি খরচ হয়েছে সেটা বের করবো। তাহলে এই ভাই আছে টোটাল বিভব শক্তি পাওয়া যাবে। সমস্যা ক্ষেত্রে তখন মমিত ভাই মারাও যেতে পারে, কিন্তু মমিত ভাইয়ের মৃত্যু আসলে এই ফিজিক্স বা পদার্থ বিজ্ঞানের জন্য অনেক বড় একটা পাওয়াও হইতে পারে। তো চলো না আমরা মমিত ভাইকে মেরে ফেলি, এটাই কি তোমাদের আইডিয়া হবে? কিন্তু ভাই এটা করলে কি ঠিক? এরকম কি তুমি আমাকে একটা মাসুম মানুষকে তুমি মেরে ফেলবে, এটা কি তোমার জায়েজ হবে বলো? এই জন্যই ভাই আসলে আমাদের ভর কেন্দ্রিক কনসেপ্ট দরকার। আচ্ছা ঠিক আছে, মমিত ভাইকে মারবো না, চলেন আমরা আসলে খুব সহজ একটা জিনিস বলি। সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের ইট। এই ইটটাকে যখন আমরা এইভাবে নিলাম, চিন্তা করে এইভাবে যাচ্ছে এইখানে আমাদের বিন্দুতে একটা ভর আছে, এবং এই ভরটাকে যখন আমি এখানে নিয়ে যাচ্ছি, প্রত্যেকটা বিন্দু আলাদা আলাদাভাবে হিসাব করার থেকে লেটস অ্যাজিউম যে সবাইকে যখন উপরে উঠানো হয় তখন মিড পয়েন্টটা যতটুকু পরিমাণ হচ্ছে যে হাইট পায়, সেটা সবার জন্য একটা কমন অ্যাভারেজ হাইট। অর্থাৎ তুমি যদি সবাইকে যোগ করো ইন্ডিভিজুয়ালি, তাহলে দেখা যাবে এই পয়েন্টে যদি সমস্ত ভর থাকতো, তাকে যদি আমি এখানে নিয়ে আসতাম, তাহলে মিড পয়েন্টটা যতটুকু পরিমাণ বিভব শক্তি অর্জন করেছে বা পোটেনশিয়াল এনার্জি অর্জন করেছে, সেটাই মূলত টোটাল যে আমাদের বস্তুটা আছে তার একটা রিপ্রেজেন্টেশন বা প্রতিনিধি। এবং এটা খুবই সহজ হিসাবও বটে। দেখো আমি এখান থেকে একটু উপরে উঠলাম, আমার পা থেকে যদি আমি প্রত্যেকটার অ্যাভারেজ নিতে থাকি, প্রত্যেকটা বিন্দুর অ্যাভারেজ নিতে থাকলাম, মনে করো এটার অ্যাভারেজ, এটার অ্যাভারেজ, এটার অ্যাভারেজ, তাহলে দেখবো সবগুলো না দিন শেষে যে মাঝখানে যে মিলিত হচ্ছে। এজন্য আমরা যখন অ্যাকচুয়াল বস্তুর হিসাব করি, আমরা ভর কেন্দ্র বা আমরা হচ্ছে যে সেন্টার অফ ম্যাস দিয়ে হিসাব করি। ম্যাথটাকে বুঝা গেছে বা কনসেপ্টটাকে বুঝা গেছে? আমি অনেক মানে ভেঙে কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করছি, এবং এটা অ্যাকচুয়াল কনসেপ্টও না, বাট তোমাকে যেন হচ্ছে বুঝানো যায় তাই তোমাকে হচ্ছে যে একটু সুন্দর মতো এটা বলা। এবং আমি এখন একটু পরে যে ম্যাথটা করাবো, এই ম্যাথটা মোস্ট প্রবাবলি নটরডেমে কোনো একবার এটা আসছিল, এর জন্যই তোমাদেরকে ম্যাথটা আলাদাভাবে করানো হচ্ছে। সো ম্যাথটা লিখে ফেলেন, দেখি আপনারা এবার পারেন কিনা। ম্যাথটা হচ্ছে এরকম, সবাই কোয়েশ্চেনটা লিখবেন। কোয়েশ্চেনটা হচ্ছে এই হচ্ছে আমাদের একটা ইট, আমরা ইটটাকে এরকম করে দাঁড়ানো অবস্থায় নিলাম। যখন আমি ইটটাকে দাঁড়ানো অবস্থায় নিলাম, বলা হচ্ছে এই ইটটা নাকি 1 মিটার লম্বা ছিল, একদম খুবই ভোগাস একটা কথা, এত লম্বা ইট হয় না। আর এটা হাইট ছিল হচ্ছে মনে করেন 0.6 মিটার। তো ইটটাকে এভাবে নেওয়া হইলো, ইটের ভর হচ্ছে 1 কেজি। জিজ্ঞেস করা হয়েছে কৃত কাজ কত। ওয়ার্ক ডান সেটা কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। দেখি বাচ্চারা বলেন তো। সবার ডান? আমরা আগাইতে পারি? ওকে, যদি আমরা আগায় যাই তাহলে চলো আমরা হচ্ছে যে একটু ভালোভাবে ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করি, হাউ ডাজ ইট রিয়েলি ওয়ার্ক। সেটা বোঝার জন্য আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে কৃত কাজটা হচ্ছে যদি আমরা বোঝার চেষ্টা করি হাউ ডাজ ইট ওয়ার্ক। দেখেন আপনারা সবাই জেনারেলি এখানে যে ম্যাথটাতে ভুল করেন, W = mgh, আপনারা এখানে এইচ এর পরিচয়টাই ভুল দেন, আপনারা দেন হচ্ছে হাইট। না, দেখেন অলরেডি এই ইটটা এতটুকু ডিস্টেন্সে ছিল, রাইট? অর্থাৎ 0.6 যদি হয়, ওর ভর কেন্দ্র ছিল 0.3 মিটার উচ্চতায়। যখন এই ইটটাকে এরকম ভাবে নেওয়া হয়েছে তখন এই টোটাল হাইট এখন 1 মিটার, তাহলে ওর ভর কেন্দ্রটা গেছে 0.5 মিটারে। তাহলে এখানে আসবে এইচ এর পরিচয় হচ্ছে আসলে ভর কেন্দ্রের সরণ। কি বললাম? ভর কেন্দ্রের সরণ বা ডিসপ্লেসমেন্ট অফ সেন্টার অফ মাস। ডিসপ্লেসমেন্ট অফ সেন্টার অফ মাস। তাহলে বাচ্চারা আমরা কি করব? আমরা বলবো এই জায়গায় এম হচ্ছে আমাদের 1, 9.8, আর দেখেন গ্যাসে 0.5 ছিল 0.3-তে, তাহলে আসবে হচ্ছে 9.8 ইন্টু 0.2। এত হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই কি ক্লিয়ার? কারো কনসেপ্টে ঝামেলা আছে?
ওকে, সবার যদি ডান হয়ে যায় বাচ্চারা, তাহলে আমরা আগায় যাব। সবাইকে এতটুকু পেরেছি? এনিওয়ান হ্যাজ এনি কনফিউশন? আচ্ছা, তাহলে সবার হচ্ছে ডান হয়েছে। এখন আসেন আমরা হচ্ছে যে এই ম্যাথটা যদি কমপ্লিট করে ফেলি, তাহলে আমরা এই ইট রিলেটেড আরো হচ্ছে যে কিছু ইন্টারেস্টিং ম্যাথ আছে। সো আমরা পরের যে ম্যাথটা সলভ করবো, এটা আমার অনেক পছন্দের একটা ম্যাথ। সো আসেন আপনাদেরকে এটা সলভ করাই। ম্যাথটা হচ্ছে এরকম, সবাই লিখে ফেলেন। ম্যাথ নাম্বার হচ্ছে যে 2। লেখেন এইখানে হচ্ছে যে এরকম একটা ইট বিছানো আছে, ইটটার হাইট হচ্ছে 0.2 মিটার। তো প্রশ্ন হচ্ছে এরকম, ইটের ভর হচ্ছে 1 কেজি। লেখেন এমন 6টি ইট একটির উপর আরেকটি রেখে, সুন্দর করে লিখে, অনেকে কমপ্লেন করছে ভাই আপনার লেখা বোঝা যায় না, সরি। এরকম 6টি ইট একটির উপর আরেকটি রেখে একটি ইটের স্টাম্প ভাইয়া কোর্সের ডিটেলস আপনি হচ্ছে যে ইয়াতেই পাবেন, এটাকে কি বলে, এই লাইভের হচ্ছে যে ডেসক্রিপশনেই পেয়ে যাবেন। দেখেন ওখানে সব ডিটেল লেখা আছে অলরেডি। রেখে ইটের স্টাম্প বানাতে কৃত কাজ কত। লেখেন ফাইন্ড দ্য ওয়ার্ক ডান টু ক্রিয়েট, ও আচ্ছা ডিসকাউন্টের জন্য ভাই জাস্ট ইনবক্স করলেই হবে, পেজ ইনবক্স করেন, মানুষ মানে আমার টিম রিপ্লাই দিয়ে দিবে। টু ক্রিয়েট আ স্টাম্প অফ ব্রিক with such 6 bricks. ওকে বাচ্চারা, চলেন আমরা এটাকে সলভ করি। তো আমাদের হচ্ছে এরকম কিভাবে হচ্ছে যে কাজ করব, চলো সেটা নিয়ে আমরা বোঝার চেষ্টা করি। এখানে ফার্স্ট অফ অল দেখেন আমরা এখানে সলিউশনে চলে যাই, চলেন। হ্যাঁ, আপনারা জাস্ট হচ্ছে পেজ ইনবক্স করেন, বাকিটা হচ্ছে যে পেজ থেকে ডিসকাউন্টের ব্যাপারে বলে দিবে। তো এখন আমাদের যদি 6টা ইট থাকে, একটার উপর আরেকটা রাখতে হবে। এই হচ্ছে 6টা ইট, একটার উপর আরেকটা রাখবো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। সো জেনারেলি সবাই এখানে যে ম্যাথটা করে সেটা হচ্ছে যে সবাই এরকম ভাবে যে আচ্ছা ভাইয়া 6টা ইট যদি হয় তাহলে টোটাল হাইট কত হবে, 6 ইন্টু 0.2, 6টা ইট তাহলে 6 কেজি, তাহলে 6 কেজি ইন্টু 6 ইন্টু 0.2 ইন্টু 9.8, শেষ, আমার ম্যাথ হয়ে গেছে। ভাইয়া ম্যাথটা তো সোজা হলে আমি দিতামই না। কেন ম্যাথটা সোজা না সেটা একটু বুঝাই বলি। এখানে আমাদের প্রত্যেকটা ইটকে একটার উপর একটা রাখা হচ্ছে। তো প্রথমে যে ইটটা মাটিতে ছিল ওকে তো তুমি আসলে কিছু করোই নাই, উপরে উঠাও নাই। তো ওকে আসলে তোমার দিন শেষে উঠাতে কোনো কাজই করতে হয় নাই, সেটা 0 জুল। এই ইটটাকে তুমি যখন উঠাইছো, এই ইটটা ছিল এখানে, ইটটাকে তুমি এই জায়গায় নিয়ে আসছো, তাহলে এই ইটটার আগেই 0.2 পরিমাণ কি ছিল, মানে 0.1 পরিমাণ কি ছিল, তার হচ্ছে যে উচ্চতায় সে ছিল 0.1 মিটার থেকে। এখন সে যখন এই জায়গায় চলে আসছে তখন তার 0.3 মিটার উচ্চতায় সে আসছে, মানে তার ভর কেন্দ্রটা, কারণ টোটাল 0.4, 0.2, তাহলে 0.2 যদি হয়, মাঝখান থেকে এই জায়গায় এটা 0.1-এ ছিল তখন তার ভর কেন্দ্র বা সেন্টার অফ ম্যাস, এখন সেটা 0.3-তে আসছে। তাহলে আমি যদি বলি এখানে কৃত কাজ কত, W2 ইজ ইকুয়াল টু M ইন্টু G ইন্টু H, বা আমাদের আসবে হচ্ছে 1 ইন্টু 9.8 ইন্টু, ভাইয়া আমাদের এখানে H এর ভ্যালু কত আসতেছে, H এর ভ্যালু আসতেছে হচ্ছে আমাদের কোয়াইট সিম্পলি 0.3 মাইনাস 0.1। তো এইভাবে আমাদের সুন্দর মতো হচ্ছে যে একটা W2 আসছে বা ওয়ার্ক ডান আসছে। চলেন W2 হলে আমরা পরেরটা চলে যাই।
W3 বের করব। তো এইবার এখানে আসছি, তাহলে দেখেন 0.2 এবার কি 0.5 না এখানে, তাহলে ডিস্টেন্স, তাহলে দেখেন W3 হচ্ছে আবার কি mgh, তাহলে 1 ইন্টু 9.8 ইন্টু 0.5 মাইনাস 0.1, হিসাব করলে জিনিসটা এরকম দাঁড়ায় 1 ইন্টু 9.8 ইন্টু 0.2, 1 ইন্টু 9.8 ইন্টু 0.4, অর্থাৎ প্রতিবার 0.2 করে বাড়তেছে। তাহলে বাবা ওই আইডিয়া অনুযায়ী এটা তো বলাই যায় যে W4 হচ্ছে 1 ইন্টু 9.8 ইন্টু 0.6, সেম আইডিয়া ফলো করে W5 হচ্ছে 1 ইন্টু 9.8 ইন্টু 0.8, আর এটা হচ্ছে W6 1 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে ভাই পয়েন্ট, এটা হচ্ছে আমাদের জাস্ট 1। তাহলে টোটাল যদি আমাদের এই 6টা থাকে সিম্পলি, তাহলে এই 6টাকে নিয়ে এখন আমরা হচ্ছে যে টোটাল ওয়ার্ক ডানটা বের করব। তো আসেন W ইজ ইকাল টু W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4 প্লাস W5 প্লাস W6। তারপরে আমরা হচ্ছে যে এখন যদি এখানে হচ্ছে যে হিসাব করি, তাহলে যেহেতু সবগুলার মানে ম্যাস এবং সবগুলার হচ্ছে যে সমান মানে ভর সমান, তাহলে mg ইন্টু হচ্ছে h1 h2 h3 h4 সরি h4 h5 আর একটা কি আসতেছে h6, তাহলে ঘুরাই ফিরায় mg ইন্টু হচ্ছে আমার এইটা আসতেছে। তাহলে আমি যদি এখন এই জায়গায় ম্যাথমেটিক্সটা বসাই দিই 1 ইন্টু 9.8 ইন্টু আমাদের এখানে চলে আসতেছে 0.2, প্রথমে আসবে 0, সরি প্রথমে আসবে 0 প্লাস 0.2 প্লাস 0.4 প্লাস 0.6 প্লাস 0.8, তার সাথে হচ্ছে আবার 1ও আছে, সবগুলা বসাইলাম। বসানোর পরে চলো আমরা এখানে বাকিটুকু দেখাই দিচ্ছি। বসানোর পরে আমাদের আসতেছে 1 ইন্টু 9.8, আমরা 0.2টাকে কমন নেই যদি, তাহলে আসবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5। ভাইয়া এই হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু এটা তো আমরা পুরাটা ডিটেলে বুঝলাম যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বের করতে হবে, বাট হোয়াট ইফ এই ম্যাথটাকে আমি আপনাদেরকে বললাম যে ভাইয়া 6টা ইট না 100টা ইট এরকম ভাবে রাখতে কত পরিমাণ কাজ করতে হবে, তাহলে তো বাবা তুমি অনেক প্যারায় পড়ে যাবে। আচ্ছা তার আগে নসিনের অ্যান্সারটা দিয়ে নেই, তখন আমাদেরকে একটা শর্টকাট মেথড আমরা বের করবো এটার জন্য। নসিনের অ্যান্সারটা দিয়ে নেই ভাইয়া। দেখেন যখন নসিন ভাইয়া দেখেন এই জায়গায় যে ইটটা ছিল 0.1 মিটার হচ্ছে তার ভর কেন্দ্রের উচ্চতা ছিল, ইটটা যখন এখানে গেছে তখন তার ভর কেন্দ্রটা এখান থেকে হিসাব করো, তাহলে এতটুকু 0.2, আর এটা যদি 0.2 হয় তাহলে মাঝখানে হচ্ছে আসছে তাহলে 0.1, তাহলে 0.2 প্লাস 0.1 0.3, অর্থাৎ সে আগে ছিল 0.1 এখন গেছে 0.3তে। আর যে এইচটা হচ্ছে আমাদের ভর কেন্দ্রের সরণ বা বলতে পারি ডিসপ্লেসমেন্ট অফ হাইট, মানে ডিসপ্লেসমেন্ট অফ সেন্টার অফ ম্যাস। তো সেই অনুযায়ী আমাদের 0.3 মাইনাস 0.1 হয়েছে, বুঝা গেছে? আমরা আগে তাহলে আচ্ছা তাহলে আমরা মোটামুটি এটা আগাইলাম, আমাদের যদি এতটুকু কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা পরেরটাতে চলে যাই। হ্যাঁ সিফাত ভাইয়া, হ্যাঁ তুমি আগে পেজে মেসেজ দিয়ে তোমাকে জানাই দিবা। আল্লাহ, সিফাতের একার জ্বালায় আমি পাগল হয়ে গেছি। সিফাত আমি ক্লাসটা শেষ করে তোমাকে সব বুঝাই দিই, ঠিক আছে? একটু ক্লাসটা শেষ করতে দাও ভাইয়াকে, ক্লাসের মাঝখানে কিভাবে বলবো। ওকে শর্টকাটে চলে আসি। এখন তোমাকে যদি আমি বলি ভাইয়া এই ম্যাথটাকে এখন আমার 100টা ইট হচ্ছে পরপর নিতে হবে, তাহলে শর্টকাট কি? শর্টকাট হচ্ছে দেখেন W ইজ ইকাল টু mgh, আর আমরা ফর্মুলা কি জানি? দেখেন আমরা কি জানি, আমাদের স্বাভাবিক সংখ্যার যোগফল, অর্থাৎ এই সিরিজটা যেটা আছে স্বাভাবিক সংখ্যার যোগফল বা যেটাকে আমরা বলি হচ্ছে যে সামেশন অফ ন্যাচারাল নাম্বারস, এই সিরিজে আমরা জানি যোগফল বা সামেশন হচ্ছে n ইন্টু n মাইনাস 1/2। জানি নাকি না সবাই? সবাইকে এটা জানি n ইন্টু n মাইনাস 1/2? কারোর কনফিউশন আছে? নাই। তো ভাইয়া এখন আমাকে বলেন এই জায়গায় আমাদের যে ইটগুলো আছে সেটগুলো আসলে কতটুকু আছে বলেন তো? n ইন্টু n মাইনাস 1/2 না, নাকি ফর্মুলা ভুল লিখছি? 5 আর 1 6, 6/2 3, ঠিক লিখছি না নাকি ভুল লিখছি দেখেন তো?
আমি তো ফর্মুলা ভুলেই গেলাম, দাঁড়ান। স্বাভাবিক সংখ্যার যোগফল সামেশন অফ হচ্ছে যে ন্যাচারাল নাম্বারস, ফর্মুলা তো ঠিক লিখছি, সামেশন অফ ন্যাচারাল নাম্বারস। হ্যাঁ ঠিক আছে, ও সরি, n ইন্টু n প্লাস ওয়ান, এই যে দেখছেন, এই তো বলি, তাই তো বলি, এটা প্লাস হবে, মাইনাস কেন লিখছি, n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। তো যদি আমাদের n ইন্টু n প্লাস ওয়ান বাই টু হয়ে থাকে, এখন ভাইয়া আমাদের এই ফর্মুলাতে কি বসবে তাহলে? এটা স্বাভাবিক সংখ্যার যোগফল ছিল না? তাহলে ফর্মুলাতে আমরা বসাবো n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু। আর প্রশ্ন হচ্ছে ভাই এখানে মাইনাস কেন হইলো, ওইখানে তো প্লাস, এখানে মাইনাস কেন হলো? আসেন বোঝাই। ভাইয়া আমাদের ইট ছিল আগের ম্যাথে দেখেন তো কয়টা, 6টা, কিন্তু আমরা কাজ করছি মানে কয়টার কাজ পাইছি, 5টা, কারণ লাস্টের যে ইট ছিল এটা কিন্তু 0 ছিল। তো স্বাভাবিক সংখ্যায় কিন্তু আমাদের একটা কিন্তু ইট কম হিসাব হয়েছে, অর্থাৎ এখানে আসলে 100টা ইট থাকলে 99টা ইট হিসাব হবে। তাহলে বাবা এখন আমি সেটাকে ফর্মুলায় বসাবো কেমনে? খুবই সিম্পল হিসাব, দেখো আমরা এই জায়গায় n এর ভ্যালু বসে দিলাম n মাইনাস ওয়ান, অর্থাৎ যা কোয়েশ্চেনে দেওয়া আছে তার থেকে 1 কম। দেখেন যদি সেটা করি তাহলে কত আসে, তাহলে আমাদের আসে এখানে n মাইনাস ওয়ান ইন্টু n বাই টু। আর এই হচ্ছে আমাদের শর্টকাট, যেহেতু একটা কম তাই আমাদের এখানে n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু হবে। সবাই কি বুঝতে পেরেছি বাচ্চারা? এনিওয়ান হ্যাজ এনি কনফিউশন? যাক মাশাআল্লাহ, সবাই বুঝতে পারতেছেন, ভেরি নাইস। তাহলে ভাইয়া মোটামুটি হচ্ছে যে আমরা এখানে একটা ভালো নতুন জিনিস শিখে ফেললাম, যেটা আমরা আগে হয়তো বা কখনো শিখে নাই। সেটা হচ্ছে এই ইটের হচ্ছে যে উল্টাপাল্টা কিছু কনসেপ্ট, যে ভর কেন্দ্রের স্মরণ দিয়ে কিভাবে হচ্ছে যে আমরা ইটের ম্যাথ করতে পারি। সবাই কি ডান? আমরা আগাইতে পারি বাচ্চারা? ওকে চলেন, আমরা মোটামুটি এতটুকু শিখছি। এতটুকু শিখা হয়ে গেলে এবার আমরা নতুন কনসেপ্টে চলে যাব। লিখে ফেলেন হচ্ছে যে এইটারই আরেকটা কনসেপ্ট লেখেন, হাতুড়ি পেরেক, টপিক 4, হাতুড়ি পেরেক। আমি বলছি না আজকে আপনাদেরকে পাগল বানায় ফেলবো, কোনো কথা নাই, মারামারি হবে খালি। হাতুড়ি পেরেক লেখেন, হ্যামার নেল। হাতুড়ি পেরেকের আমরা কনসেপ্ট পড়ব। কি কনসেপ্ট? কনসেপ্ট 1। দেখেন 1 নাম্বার কেস, এই হচ্ছে আমাদের একটা বস্তু, এখানে একটা হচ্ছে আমাদের নেইল আছে বা পেরেক আছে, যেটা x পরিমাণ হচ্ছে তার ডেপথ। তো একটা হাতুড়ি আছে এখানে, একটা হাতুড়ি। প্রথমত কেস 1 হচ্ছে ফ্রি ফলিং বা মুক্তভাবে পড়ন্ত। মুক্তভাবে পড়ন্ত মানে হচ্ছে ও ভাই জাস্ট কি করতেছে, ধাম করে পড়ে যাচ্ছে। ধাম করে পড়ে যাচ্ছে। তো যখন হাতুড়িটা পড়ে যাচ্ছে, হাতুড়িটা আমরা ধরলাম এইচ উচ্চতায় আছে, মাটি থেকে এইচ উচ্চতায় আছে, সরি মাটি না তো, পেরেক থেকে এইচ উচ্চতায় আছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, যদি সেটাই হয়ে থাকে তাহলে কি হবে? ফার্স্ট অফ অল এইখানে আমরা যদি চিন্তা করি ভাই, আমাদের এই যে হাতুড়িটা আছে যখন ও পেরেকের উপরে পড়বে, ওর সমস্ত যে বিভব শক্তি ছিল বা পোটেনশিয়াল এনার্জি ছিল সেটা কেউ পেরেকের মধ্যে ফেলে দিবে না? তাহলে আমরা বলতে পারি এই জায়গায় হাতুড়িটা এম জি, এইচ তো যাবে আর পেরেকটা মনে করেন ভিতরে ঢুকে গেছে, তাহলে ও এম জি এইচ প্লাস এক্স পরিমাণ হচ্ছে যে কি করতেছে, বিভব শক্তি ও আসলে কি করলে খরচ করে গতিশক্তিতে কনভার্ট করছে। এখন মনে করেন যখন পেরেকটা ভিতরে ঢুকতেছে, অফকোর্স একটা রেজিস্টিং ফোর্স আছে, বাধাদানকারী বল আছে। যদি বাধাদানকারী বল না থাকে তাহলে তো ভাই আসলে এই পেরেকটা ভিতরে ঢুকে চলে যাবে, হাতুড়ির সাথে ভিতরে ঢুকে যাবে, সেটা তো হয় না, কেউ না কাউকে বাধা দেয়। তাহলে ভাইয়া রেজিস্টিং ফোর্স হচ্ছে এফ। এই রেজিস্টিং ফোর্সটা কতক্ষণ ধরে কাজ করতে পারছে রেজিস্ট করার জন্য বা বাধা দিতে? এফ এক্স পরিমাণ, এফ ইন্টু এক্স, এটা হচ্ছে আমার কি বাধাদানকারী বল। তাহলে রেজিস্টিং ওয়ার্ক বা বাধাদানকারী হচ্ছে কাজ হচ্ছে এফ ইন্টু এক্স। ভাইয়া একটা সময় যে এরা সমান হয়েছে বলেই কিন্তু এরা থামছে, নালে কিন্তু এই ভাঙাভাঙি চলতেই থাকতো। তাহলে ম্যাথ অনুযায়ী ফর্মুলা হবে ইপি ইজ ইকুয়াল টু এই রেজিস্টিং ওয়ার্ক তথা এম জি এইচ প্লাস এক্স ইকুয়াল টু এফ এক্স, যেটা আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম। ক্লিয়ার? কারো কনফিউশন আছে?
ওকে বাচ্চারা, এতটুকু ডান হয়েছে। এতটুকু ডান হলে চলেন আমরা হচ্ছে এখন একটা ডিফারেন্ট টাইপ অফ কনসেপ্ট পড়ি। কনসেপ্ট হচ্ছে এরকম, মনে করেন কেস টু ভি বেগে বা অ্যাট ভি ভেলোসিটি। তো এবার কোয়েশ্চেনটা তোমাকে এরকম দিবে যে মনে করেন আমাকে বলা হইলো যে আমি একদম জোরে একদম হাত ঝাঁকি দিয়ে হচ্ছে যে বাড়ি দিচ্ছি, তাহলে এই জায়গায় এবার কিন্তু আমার ফোর্স দুইটা। এক তো আমার হচ্ছে যে mgh প্লাস এক্স, একই সাথে আমি যে বেগে মারছি সেই বেগটাও এখানে কাজ করছে, অর্থাৎ হাফ mv স্কোয়ার, এবং এই টোটালটা হচ্ছে আমার এফএক্স এর সমান। এবং এখান থেকে এখন আমাকে বাকি ম্যাথ সলভ করতে হবে। আমরা কি লজিক বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছে? সো এবার কিন্তু হচ্ছে যে ম্যাথগুলা ডিফারেন্ট ফরম্যাটে কাজ করতেছে। কারো কনফিউশন আছে? নাই। কেস 3-তে আসেন। এই যদি হাইট হয় কেন? আচ্ছা ভাইয়া, হাতুড়িটা যখন পড়তেছে এতটুকু ডিস্টেন্স কভার করার পরে ও এতটুকু নিচে নামতেছে না পেরেকটাকে নিয়ে, তাহলে ও আর বাকি এক্স ডিস্টেন্স কভার করছে না? করছে তো, এটাই বুঝাইছি। ওকে, হ্যাঁ জুমে কোর্স শুধু ফিজিক্সে নিব ভাইয়া। ভাইয়া আমি এত কিছু একা কেমনে পড়াবো বলো? ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি যদি সব পড়াইতে যাই তাহলে তো আমি পাগল হয়ে যাব। আমার এমনি অফলাইন ক্লাস আছে, অফলাইন ব্যাচ হচ্ছে 8টা, অনলাইন ব্যাচ তোমাদেরটা নিয়ে 5টা। পাগল হয়ে গেছে অলরেডি, তার সাথে আমার বইয়ের লিখার আমি অলরেডি পাগল হয়ে যাচ্ছি। আসে নাগাই। তাইলে আমাদের যদি এতটুকু হয়ে থাকে, এতটুকু যদি হয়ে থাকে আমরা পরবর্তী অংশটাতে চলে যাই। কেস 3-তে আসি। কেস 3-তে এবার আমাকে বলা হলো উল্টা ভাবে, অপোজিট। মানে এবার হচ্ছে পেরেকটাকে আমি ছাদে লাগাচ্ছি, মনে করেন এরকম, এটা হচ্ছে সিলিং বা ছাদ। তো ছাদে যদি পেরেক দিয়ে বাড়ি দেই, তাহলে দেখেন এবার কিন্তু আমার আর বিভব শক্তি কি হচ্ছে না, উল্টো অর্জন হচ্ছে। অর্থাৎ আমি যত নিচ থেকে উপরে বাড়ি দিতে যাচ্ছি আমার আসলে দিন শেষে গতিশক্তি থেকে কিছু পরিমাণ বিভব শক্তি সে কনভার্ট হচ্ছে। তো এবার যদি আমি ধরি যে সে একটা রেজিস্টিং ফোর্স দিচ্ছে এফ, আর এটা হচ্ছে আমার এক্স ডিস্টেন্স, এবং আমি ধরে নিই যে আমাদের এর মধ্যে এইচ ডিস্টেন্স আছে, এবারে ম্যাথটা কিন্তু কমপ্লিটলি চেঞ্জ। এইবার আমি ভি বেগ বাড়ি দিলে হাফ এম ভি স্কোয়ার, ওইখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি আমার যাচ্ছে ওকে বিভব শক্তিতে উপরে উঠাইতে বা পোটেনশিয়াল এনার্জিতে উপরে উঠাইতে, এম জি এইচ প্লাস এক্স, এটাকে মাইনাস করব, দেন এইটা হবে ইকুয়াল টু এফ ইন্টু এক্স। দ্যাটস দ্য ম্যাথ। অর্থাৎ এইবার উল্টা আমার হাতুড়ি দিয়ে উপরে উঠাইতে শক্তি বেশি খরচ হচ্ছে, আমার গতি শক্তি দিয়ে আমি একে উপরে উঠাইছি, এতটুকু যে শক্তি আছে সেখান থেকে হচ্ছে এখন আমি পেরেককে বাড়ি দিচ্ছি। অর্থাৎ এবার আমার উল্টা পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তিটা মাইনাস হচ্ছে। বুঝতে পারি নাই, কে কে বলে ফেলেন। না বুঝতে পারলে অবশ্যই বলেন, আমি আবার বুঝাই দিব, বাট দিস আ ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট। দেখেন না বুঝলে বলেন। সবাই বুঝতে পেরেছেন? ওকে, সবার ডান এতটুকুতেই। ওকে, সবার যদি ডান হয়ে যায় তাহলে চলেন আমরা হচ্ছে যে এগিয়ে যাই। তাইলে আমাদের মোটামুটি এতটুকু কনসেপ্ট হয়ে গেলে আমরা এখন পরবর্তী অংশটাতে চলে যাব, যে আসলে কিভাবে কেস 1 থেকে আবার বুঝাবো। আল্লাহ, অবশ্যই তুমি পরে জয়েন করছো আমি তো জানি, তুমি অ্যাকচুয়ালি হচ্ছে মেইন কাহিনী এটাই যে তুমি আসলে পরে জয়েন করছো। আমি হাতুড়ি দিয়ে বাড়ি দিলাম, হাতুড়ি দিয়ে যখন বাড়ি দিচ্ছি এই হাতুড়িটা যখন এখানে এসে পড়তেছে, অবশ্যই মাটি ওকে একটা বাধাদানকারী বল দিচ্ছে বা একটা রেজিস্টিং ফোর্স দিচ্ছে। এই বাধাদানকারী ফল বা রেজিস্টিং যে ফোর্সটা আছে, মানে বল বা রেজিস্টিং যে ফোর্সটা আছে, সেইটা যতক্ষণ এই পেরেকটা ভিতরে ঢুকছে এক্স পরিমাণ, অতটুকু সরণ জুড়ে বা ডিসপ্লেসমেন্ট জুড়েই কাজ করতে পেরেছে। তাহলে বলতে পারেন এটা এফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আসলে আমাদের যে বিভব শক্তি আছে এম জি, সে এম জি ইন্টু এইচ প্লাস এক্স এর সমান। তাহলে এম জি ইন্টু এইচ প্লাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এফ এক্স। এটাকে সমান ধরে দেন আমরা ওইখান থেকে জেনারেলি যা চাই, এফ চাইলে এফ, এক্স চাইলে এক্স, যেটা হচ্ছে যে আমরা ম্যাথ সেটা করব। যদি আমাদের ভি বেগে অর্থাৎ ভেলোসিটি ভিতে বাড়িয়ে দেই, তাহলে আগে দেখেন এখান থেকে ছেড়ে দিলে একটা নির্দিষ্ট শক্তি আছে,
এমনে বাড়ি দিলে আরেকটা এক্সট্রা বিভব মানে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি আছে। তাহলে এইটা হবে তখন কি এফ এক্স এর সমান, কারণ কি এই এফটা হচ্ছে আমার রেজিস্টিং ফোর্স আর এক্সট্রা হচ্ছে আমার তখন কি পেরেক। আচ্ছা, যদি আমার এই মাটিটা বাধাদানকারী বল দিতে না পারে, তাহলে মনে করো কাঠের মধ্যে আমি পেরেক দিয়ে বাড়ি দিচ্ছি, কাঠের ভিতরে কাঠটা ফেটে চলে যাবে, মানে ফেটে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে এবার দেখেন কেস 3। কেস 3 হচ্ছে যে আমাদের উল্টা ভাবে বা অপোজিটে, অর্থাৎ আমাদের হচ্ছে যে উল্টা দিক থেকে হচ্ছে যে আমরা এবার বাড়ি দিচ্ছি হাতুড়ি দিয়ে। তাহলে হাতুড়ি দিয়ে যদি আমি উপরের দিকে বাড়ি দেই, তাহলে এবার কি হচ্ছে, আগে আমাকে হাতুড়িটা উপরে তুলতে হচ্ছে, তাহলে আমার একটা শক্তি উল্টা খরচ হয়েছে। সো গতিশক্তি থেকে বিভব শক্তি খরচ হইল, বা কাইনেটিক এনার্জি থেকে পোটেনশিয়াল এনার্জি খরচ হইল। দেন আমরা সেটাকে দিয়ে দিলাম ইকুয়াল টু এফ এক্স, অর্থাৎ ওইটা হচ্ছে আমাদের বাধাদানকারী বল এবং সেই সরণের হচ্ছে গুণফলের সমান। এবার বোঝা গেছে কনসেপ্টগুলো? ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এই হাতুড়ি পেরেকের 3টা কনসেপ্ট বুঝছি। এখন বাকিটা ভাই ডেটা দেওয়া থাকলে তুমি ম্যাথ করতেই পারবা। কারো সমস্যা আছে? নাই? বেশ ভালো একটা হচ্ছে যে গ্যাঞ্জাম মার্কা জিনিসপত্র শিখে ফেললাম আশা করি। চলেন আমরা এরপরে আরো কিছু গ্যাঞ্জাম মার্কা জিনিসপত্র শিখবো। চলেন নতুন গ্যাঞ্জাম মার্কা জিনিস শিখি। নতুন গ্যাঞ্জাম মার্কা জিনিস হচ্ছে টপিক 5, সেটা হচ্ছে স্প্রিং। বাবা স্প্রিং এর ক্ষেত্রে তোমরা অনেক ভুলভাল জানো। প্রথম ভুল যেটা তুমি জানো সেটা হচ্ছে এটা, W ইজিক্যাল টু তোমরা শিখছো হাফ কে এক্স স্কোয়ার। ভাইয়া এটা একটা ডাহা মিথ্যা কথা। ফর্মুলা হচ্ছে হাফ কে এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার। এবং এখানে এক্স ওয়ান এবং এক্স টু এর পরিচয়টা একটু সুন্দর করে লিখে রাখা। আমি ইচ্ছা করে ওয়ান শট ক্লাস সেটা বলি নাই, সেটা হচ্ছে সাম্যাবস্থা থেকে দূরত্ব, ডিস্টেন্স ফ্রম ইকুইলিব্রিয়াম। Same goes for this. সাম্যাবস্থা থেকে দূরত্ব বা ডিস্টেন্স ফ্রম ইকুইলিব্রিয়াম। মানে এটা হচ্ছে ফাইনাল, এটা হচ্ছে ইনিশিয়াল। এখন তুমি বলতে পারো ভাইয়া হাউ ডাজ ইট ম্যাটার, ওয়াই ডাজ ইট ম্যাটার? তাহলে ডান, তাহলে আমরা যদি এটা বুঝতে পারি, তাহলে আমাদের এখন যেটা করতে হবে, আমরা যদি এইটুকু আমাদের ফলো আপ থাকে, আমরা এখন সুন্দর মতো হচ্ছে যে ম্যাথগুলো সলভ করি। চলেন হাউ টু রিয়েলি আন্ডারস্ট্যান্ড আসলে এখানে কি হচ্ছে না হচ্ছে। ম্যাথটা বোঝার জন্য নাম্বার 1 কেসে দেখেন হাউ ডাজ ইট ওয়ার্ক। আমাদের 1 নম্বর ম্যাথ যেটা হবে সেটা হচ্ছে এরকম, আমরা 3টা ম্যাথ সলভ করব। একটা স্প্রিং এর হচ্ছে যে কে দেওয়া আছে 10 নিউটন পার মিটার। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে সাম্যাবস্থা থেকে টেনে 2 মিটার লম্বা করতে কৃত কাজ। Find energy required to extend 2 meter from equilibrium. তো আমরা কিভাবে ইকুইলিব্রিয়াম থেকে 2 মিটার হচ্ছে যে মানে ডিসটেন্সে নিব? সো এবার যদি আমরা বোঝার চেষ্টা করি, দেখেন ঘটনাটা কিছুটা এরকম। এই হচ্ছে মনে করেন আমাদের একটা অবস্থা, এই হচ্ছে আমাদের একটা স্প্রিং। তো স্প্রিং এর এটা হচ্ছে যে সাম্যাবস্থা, মানে 0 মিটার হচ্ছে আমার সাম্যাবস্থা।
আমি এখান থেকে টেনে এটাকে এই বরাবর এখানে নিয়ে আসছি, তাইলে আমার ম্যাথটা হবে এরকম, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার। সো দেখেন হাফ ইন্টু 10, এক্স টু হচ্ছে যে 2 স্কোয়ার, এটা 0 স্কোয়ার, তাহলে ঘুরায় ফিরায় অ্যান্সার যা আসার তাই আসবে। আপনারা এতটুকু পর্যন্ত সবাই পারেন বা আপনাদের লেভেলে এতটুকু আছে। একটু যদি বাড়ায় দিই বা একটু যদি আগায় দিই তাহলে হচ্ছে আপনার একটা প্যারা খাবেন। কি প্যারা খাবেন? মনে করেন বলা হইলো ম্যাথটা এরকম যে 2 মিটার হচ্ছে যে টানা অবস্থা থেকে আরো 2 মিটার টানা হলো, এক্সটেন্ডিং 2 মিটার from already 2 মিটার extension. আমরা কেমনে এটা সলভ করব? সো যদি আমাদের এটা কমপ্লিট হয়ে যায় তাহলে চলেন আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি হাউ ডাজ ইট রিয়েলি ওয়ার্ক। আমার এখানে অপশন দিছে আনফলো মোমেন্টাজ আর মমিত। হ্যাঁ বাট আমি নিজে আনফলো মেরে দিব, কি ধরনের অদ্ভুত কথাবার্তা। ওকে আমরা আগাই। সো আমাদের এটা হয়েছে, এখন আসেন আমরা হচ্ছে বোঝার চেষ্টা করি হাউ ডাজ ইট রিয়েলি ওয়ার্ক। সো 2 মিটার টানা অবস্থা থেকে আরো 2 মিটার টানা হলে কি হবে? তো ভাইয়া এই জায়গায় আপনারা সবাই যেটা ভুল করেন দেখেন, আপনাকে আমি বুঝাই দিই। এটা হচ্ছে সাম্যাবস্থা, এটা হচ্ছে 2 মিটার এক্সটেনশন, এটা হচ্ছে 4 মিটার এক্সটেনশন। আমাকে একটা জিনিস বলেন ভাইয়া, আমি অলরেডি হচ্ছে যে 0 মিটারে আছি, মানে অলরেডি হচ্ছে আমার 2 মিটার এক্সটেনশন আছে, আমাকে জাস্ট এটা বুঝান এখান থেকে এই পর্যন্ত টানতে যতটুকু পরিমাণ কষ্ট হবে, আমার যদি এখান থেকে এই পর্যন্ত টানতে তাহলে কি কষ্ট আরো বেশি হবে না? একটা স্প্রিংকে তুমি যখন অলরেডি একটু টেনে ফেলছো প্রথম দিকে তো কষ্ট কম, তারপরে একই পরিমাণ টানতে আরো বেশি কষ্ট হয় না? এটা কিন্তু স্বাভাবিক। সো আমরা যদি এখন হিসাব করি যে ভাইয়া এতটুকু টানতে যা কষ্ট হয়েছে এতটুকু টানতে তাই কষ্ট হবে না, দুই ক্ষেত্রে তুমি 2 মিটারই টানছো, বাট এটা টানতে যা কষ্ট হয়েছে তার থেকে এখানে টানতে বেশি কষ্ট হবে। এবং দেখো অ্যান্সারও তোমাকে তাই দেখাবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার। ভাইয়া তাহলে হাফ ইন্টু 10, এক্স টু হচ্ছে আমাদের 4 স্কোয়ার আর এক্স ওয়ান হচ্ছে 2 স্কোয়ার, এই হচ্ছে আমাদের এত জুল হবে অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছি? এই হচ্ছে আমাদের আইডিয়া। সো আমাদের এই টাইপের ম্যাথগুলো হচ্ছে আপনাদের ভুল হয়, আর বাকি স্প্রিং এর যা ম্যাথ আছে সেটা আমি ওয়ান শট ক্লাসে করিয়ে দিয়েছি। ইনফ্যাক্ট আমরা সিকিউ সলভিং ক্লাসে হচ্ছে যে এরকম স্প্রিং রিলেটেড ম্যাথ সলভ করছি। সো ওইটা আসলে নতুন মতো হচ্ছে যে কিছু আর নাই, ওটা আমাদের অলরেডি জানা হয়ে গেছে। ক্লিয়ার? ওকে ডান। তাহলে আমরা বাচ্চারা লাস্ট কনসেপ্ট মানে কনসেপ্টে চলে যাব। লিখে ফেলেন, লাস্ট কনসেপ্ট হচ্ছে টপিক কত পড়ছে এটা আমরা 5, এখন আমরা চলে যাব টপিক 6-এ। লেখেন কুয়া। যেই কুয়ার ম্যাথ করার জন্য আপনারা সবাই খুব অধীর আগ্রহে বসে আছেন। কুয়ার ম্যাথের ক্ষেত্রে আমরা একটা একটা করে ম্যাথ সলভ করব। প্রথম ম্যাথ হচ্ছে এরকম, ঠিক আছে? সো আমাকে জিজ্ঞেস করা হয়েছে নাম্বার 1, কুয়া খালি করতে, সরি পানিপূর্ণ কুয়া। আচ্ছা আমি কেসগুলো পরে লিখে জাস্ট লিখে রাখি, কুয়া খালি করতে কৃত কাজ কত। Find the work done
find the required work to empty the well. তো আসেন বাচ্চারা আমরা বুঝি, কুয়াটাকে খালি করার জন্য আমরা ফার্স্টে হচ্ছে ধরে নিই পানিপূর্ণ কুয়া। আমরা ধরে নিই পানির উচ্চতা, এইচ হচ্ছে পানির উচ্চতা, হ্যাঁ, পানির উচ্চতা বা হাইট। প্রথমে ধরে নিচ্ছি এইচ হচ্ছে 10, তারপরে ধরে নিচ্ছি এইচ হচ্ছে আমাদের 6, তারপরে ধরে নিচ্ছি এইচ হচ্ছে আমাদের 4। তো তিনটা কেসে আমরা ম্যাথ করব। সো যদি আমরা এটা ধরে নিই, প্রথম কেসে দেখেন সম্পূর্ণ পানিপূর্ণ কুয়াই আছে এক নাম্বার কেসে। তো আমরা সবাই জানি যে আসলে মনে করেন এই কুয়াটার এতটুকু পানি, এই যে আমাদের মনে করেন এতটুকু পর্যন্ত টইটুম্বুর পানি আছে। ভাইয়া আমরা জানি এই জিনিসটা, যে এই যদি আমাদের একটা পানির পূর্ণ কুয়া হয়, কুয়া খালি করা মানে সমস্ত পানিকে, আসলে খালি করা মানে কি, সমস্ত পানিকে এই হাইটে নিয়ে আসা। এখন চিন্তা করেন তো ভাইয়া, এই হাইট বরাবর যে পানিটা আছে সে মনে করেন 10 মিটার উচ্চতায় উঠছে, বাট এখানে যে পানিটা আছে সে উঠছে কিন্তু 5 মিটার উচ্চতায়। ভাইয়া এখানে যে পানিটা আছে ও কিন্তু কোনো উচ্চতাই কাভার করে না, ও মাত্র 0 মিটার উচ্চতায় হচ্ছে যে আছে, মানে ওর কোনো উচ্চতা কাভারই করা লাগে নাই। তাহলে আমরা বলতে পারি এখানে প্রত্যেকটা অ্যামাউন্ট অফ ওয়াটারের ভিন্ন ভিন্ন পরিমাণ হাইট কাভার করতে হচ্ছে। আমরা যখন ডিরেক্টলি বলি জাস্ট এমজিএইচ, তাই না, কৃত কাজ, তাহলে ম্যাথটা হলো না। আমাকে এই জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হিসাব করতে হবে, বাট এখানে সেটাও সম্ভব না, কারণ প্রত্যেকটা পানির কোনো আলাদা আলাদা কেন হিসাব করব। দ্যাটস ওয়াই আমরা সেইটাও না করে আমরা একটা কমন হচ্ছে যে অ্যান্সারে চলে যাচ্ছি। কমন অ্যান্সারটা আমরা কি বলছি, আমরা বলছি বাবা এত কষ্ট করা লাগবে না, আমরা রাদার হচ্ছে যে এমজিএইচ নিয়ে হচ্ছে যে ম্যাথটা সলভ করে ফেলবো, অর্থাৎ সরি আমরা ভর কেন্দ্রের সরণ দিয়ে ম্যাথটা সলভ করবো। যে আমাদের ভর কেন্দ্র আছে কোথায়, 5 মিটারে, তাহলে আমাদের খুব সিম্পলি ডাব্লিউ ইজ ইকাল টু আসবে এমজিএইচ, যেখানে এম হচ্ছে আমরা বের করবো একটু বড়, সমস্যা নাই, 9.8, আর বাবা এইচ কত, এইচ হচ্ছে আমাদের এখানে 10/2, যা থাকবে তার অর্ধেক, অর্থাৎ 10 মিটার যদি উচ্চতা থাকে তাহলে 5 মিটার পানি, 5 মিটার উচ্চতা ধরে আমরা ম্যাথ করবো যে 5 মিটার ভর কেন্দ্রে আসলে সরণ কতটুকু হয়েছে। বুঝা গেছে? কারো কি কনফিউশন আছে? আচ্ছা, কারো কনফিউশন আশা করি নাই, তাহলে সবাই ক্লিয়ার, এতটুকু আমরা আগাতে পারি। ওকে, সবার আগে আগাতে পারি। তাহলে দেখেন এতটুকু যদি হয়ে থাকে তাহলে আমরা পরেরটাতে চলে যাচ্ছি, যে এখানে এম কিভাবে বের করবো, আমরা জানি এম ইজ ইকাল টু রো ইনটু ভি, আর এটা যদি একটা সিলিন্ডার আকৃতির কুয়া তাহলে আমরা সবাই ফর্মুলা জানি পাই আর স্কোয়ার এইচ, তাহলে রো হচ্ছে 1000, 3.1416 এর পরে হচ্ছে যে 1 স্কোয়ার ইন্টু 10। তো এই হচ্ছে আমাদের এম বের করার ফর্মুলা। তাহলে ভাই এখন প্রশ্ন আসতে পারে তাহলে 2 নম্বরে কি হবে। 1 নম্বর ম্যাথ সবাই পারেন যে ভাই অর্ধেক করে দিব, 2 নম্বর ম্যাথে ক্যাচাল। 2 নম্বর ম্যাথে ক্যাচাল কারণ হচ্ছে এইবার হাইট হচ্ছে 6 মিটার উচ্চতায় আছে। তো ভাই প্রথমে যে ম্যাথ বের করব পানির, সেই ম্যাথের মধ্যে একটা চেঞ্জ আসবে, কারণ এবার পানি কম আছে, পানি কিন্তু পুরাটা জুড়ে নাই, 6 মিটার উচ্চতায় পানি আছে। এখন ভাই যদি আপনাকে বলা হয় যে 6 মিটার উচ্চতা পর্যন্ত পানি আছে, এই পানিটাকে সরায় আমি এই হাইটে নিছি, সরি পানিটাকে আমি মানে কুয়াটাকে আমি পানি শূন্য করব, তাহলে ভাই সম্পূর্ণ যে পানি আছে, মানে এটার মধ্যে যা পানি আছে সবগুলাকে উঠাইতে হবে, উঠায় আমাকে এই উচ্চতায় নিয়ে আসতে হবে। তো প্রথমে আমরা চিন্তা করি যে এতটুকু যে পানি আছে, এই যে এতটুকু যে পানি আছে, সবগুলো পানিকে আমি ভর কেন্দ্র সরণ হিসাব করলে এতটুকু পরিমাণ সরণ ঘটছে, বাট এতটুকু সরণ ঘটার পরে এই সকল পানি তো আবার 4 মিটার উচ্চতায় কভার করছে, রাইট নাকি না? তাইলে এখানে আমাদের অ্যান্সার কি হবে, W ইজ ইকুয়াল টু mgh, আর এখানে mgh এর ভ্যালুটা হবে 6/2 প্লাস যতটুকু ফাঁকা ছিল সেই ফাঁকা অংশটার যোগফল, কারণ ফাঁকা অংশটাতে সমস্ত পানি উঠছে, এখানে আর ভর কেন্দ্রের কোনো কাহিনী নাই। ক্লিয়ার, বুঝতে পারছি? ফাঁকা যে অংশ ছিল সেখানে সমস্ত পানিটুকু একসাথে ওঠানো হয়েছে, সেখানে কিন্তু আর ভর কেন্দ্রের কোনো কনসেপ্ট নাই। বাট এই পুকো অংশকে খালি করে 6 মিটার পর্যন্ত উঠাইতে আমাদের ভর কেন্দ্র বা সেন্টার অফ ম্যাসের কনসেপ্ট ছিল, দ্যাটস তখন আমাদের এখানে ঠিক অর্ধেক হয়ে গেছে। তো আই গেস আপনারা সবাই 3 নাম্বার ম্যাথে বুঝতেই পারতেছেন কি হবে।
এবার আমাদের 6 এর জায়গায় হবে 4/2, আর আমাদের ফাঁকা ছিল 6, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি আপনারা সবাই ধরতে পারছেন যে ম্যাথটা কেমনে সলভ করতে হবে। সবাই কি এই টাইপের ম্যাথ বুঝতে পারছি? কারো কনফিউশন আছে? আচ্ছা, কেস 4-এ আসেন। কেস 4-এ এইচ হচ্ছে 4 মিটার এবং কুয়া থেকেও আরো 10 মিটার উচ্চতায়। মানে 4 মিটার উচ্চতায় পানি তো ছিলই, কুয়াতে 10 মিটার, কুয়া থেকে আরো 10 মিটার উচ্চতায় নিতে হবে। ইন দ্যাট কেস ম্যাথটার অ্যান্সার কি করবা? ভাই আসলে ম্যাথটার অ্যান্সার তখন না একই জিনিস আসবে, কারণ দেখেন এমজি 4/2, ফাঁকা ছিল 6, তাই না? এতটুকু পর্যন্ত উঠাইছি। তারপরে উপরে যে অংশটা তো ফাঁকা অংশই, একই হাইটে আবার একই কাজই করতে হচ্ছে, পুরো পানি উঠাইতে হচ্ছে। অর্থাৎ ফাঁকা স্থানের হাইটটা আবার এখানে নর্মাল যে 10 সেটা যোগ হয়ে যাবে। এইভাবে আমাদের টোটাল আসলে কি হচ্ছে, অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে এরকম যে যতটুকু অংশ পানি আছে তার অর্ধেক নিতে হয়, আর যেগুলো ফাঁকা স্থান সেগুলোকে হচ্ছে যে ওটার মতো সেম হাইটে যোগ করে দিতে হয়। করলে আমরা টোটাল হচ্ছে যে আসলে কতটুকু পরিমাণ হচ্ছে যে ম্যাথ সলভ করতে হবে, মানে কুয়ার সংক্রান্ত, সেটা বুঝে ফেললাম। এখন এই কুয়া নিয়ে আরো 3টা ম্যাথ আছে। 3টা ম্যাথ হচ্ছে একটা এরকম যে ভাই আমি কুয়াটার পানিটা উঠায় 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে বা বেগে হচ্ছে যে উপরে ছড়ায় মারলাম, তাহলে এখানে যা ম্যাথ করছো তার সাথে হাফ এমভি স্কোয়ার যোগ দিয়ে দিবা, আর এক্সট্রা হাফ এমভি স্কোয়ার অ্যাড হইলো। আরেকটা ম্যাথ হচ্ছে, আসলে ওই দুইটা ম্যাথ অ্যাডমিশনে করানো উচিত, মানে যখন আপনারা কলেজ অ্যাডমিশন না ভার্সিটি অ্যাডমিশনে যাবেন তখন, এখন আসলে এটা করানোর কোনো মানে নাই। সেটা হচ্ছে দুইটা, যদি আমি আমার নাম কি কি ব্যাচে করেছি, এটা একাডেমিক ব্যাচে পড়াইছি, আসলে একাডেমিক ব্যাচে অনেক টাইম থাকে তাই পড়াইছি। তো দেখা যায় দুইটা হচ্ছে যে আমাদের মোটর পাশাপাশি হচ্ছে যে রাখা আছে, আবার দুইটা মোটর সিরিজে রাখা আছে, তখন কি হবে? তো ওই দুইটা ম্যাথ লাগবে না, বাট এই ম্যাথটা জাস্ট একটু মাথায় রাখেন যে যদি আমাদের কখনো নির্দিষ্ট বেগে উপরে ছোড়া হয় তো সবগুলোর সাথে জাস্ট হাফ এমভি স্কয়ার যোগ হবে। আর এই ছিল আমাদের কুয়ার সকল কনসেপ্ট। তাহলে দেখেন আজকে আমরা কিন্তু মোটামুটি বেশ ভালো অ্যামাউন্ট অফ পড়াশোনা করে ফেলছি, এবং আমি তো আসলে লাইভ ক্লাসে তো গল্প টল্প করি না, খুব দেখেন ডিটেইলে আমরা কিন্তু অনেকগুলো হচ্ছে যে ম্যাথ এবং কনসেপ্ট শিখছি। সো ভালো অ্যামাউন্ট অফ কনসেপ্ট, আমি জাস্ট আপনাকে যদি একটা রিভিউ দিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। কই গেল, এই যে এখান থেকে আমরা পড়া শুরু করছি, এবং খেয়াল করে দেখেন এই টপিক 1-এর ম্যাথ করছি, টপিক 2-এর ম্যাথ করেছি, টপিক 3-এর পড়া হচ্ছে যে কনসেপ্ট পড়ে সেটার ম্যাথ করেছি, টপিক 4 পড়েছি, শর্টকাট শিখেছি মাঝখানে, টপিক 5 পড়লাম, টপিক 6-এও আমরা অনেকগুলো কনসেপ্টের ম্যাথটা শিখলাম। আর কলেজ অ্যাডমিশনে ভাইয়া আপনারা যারা ভাবেন আমরা কি পড়ে, আমরা এগুলো এক্সট্রা পড়াইতাম, বাট যারা আজকে ক্লাসটা করেছেন তারা অলরেডি পড়ে ফেলেছেন, তারা ওই টাইমে বসে বসে তাই রেনা করতে থাকবেন, আর সবার সামনে একটু পার্ট নেবে, আমি সব পারি। তো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ক্লাসটা। আমরা ইনশাল্লাহ হচ্ছে যে নেক্সট অবসরে আপনাদের এই ক্লাসগুলো আপনারা ফ্রি পাচ্ছেন না, এগুলো পেইড ব্যাচের আন্ডারে চলে যাবে, আপনারা সিকিউ সলভিং ক্লাসগুলো পেইড পাবেন, সরি ফ্রি পাবেন। সো তখন আই গেস আপনাদের সাথে ক্লাস করে মজা হবে। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট উইকে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।